হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দুই বন্ধু শারাফাত ইসলাম ও রাজন চৌধুরী খোশ মেজাজে গল্প করছে শারাফাত ইসলামের বাড়িতে। হঠাৎ সেখানে আসে শারাফাত ইসলামের একমাত্র ছেলে ধ্রুব। ধ্রুবকে দেখে রাজন চৌধুরীর মুখে একটা বিরক্তি ভাব ফুটে ওঠে। সাদাশীতে ধ্রুব অত বোঝে না। সে রাজন চৌধুরীকে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? রাজন চৌধুরী ধ্রুবকে পছন্দ করে না। তার একটা কারণ আছে। গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সমস্ত ঘটনা জানতে পারবেন। সৌজন্য খাতিরে রাজন চৌধুরী বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তারপর ধ্রুব, তোমার পড়াশোনা কেমন চলছে? ধ্রুব কিছু উত্তর দেওয়ার আগেই পাশ থেকে ওর বাবা শারাফাত ইসলাম বলল, ধ্রুব উচ্চ মাধ্যমিকে আমাদের এই ব্লকের ভিতরে প্রথম হয়েছে, ম্যাথে 100 পেয়েছে। ওদের স্কুলের টিচাররা খুব খুশি হয়েছে। শারাফাত ইসলামের কথা শুনে রাজন চৌধুরী বলল, তাই নাকি ধ্রুব? কংগ্রাচুলেশন, দোয়া করি বাবা অনেক বড় হও। রাজন চৌধুরীর কথায় ধ্রুব বলল, আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল, আমার বাবাকে সঠিক সময়ে হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না, ওটা আমার কর্তব্য ছিল। ও আমার বেস্ট ফ্রেন্ড, তাই এইটুকু তো করতেই পারি না। আমি সবসময় ওর ভালোই চেয়েছি, আর আমি আজও তাই চাই। ও ভালো থাকুক, ও পরিবারকে নিয়ে সুস্থ থাকুক। কিছুদিন আগে শারাফাত ইসলাম বুকে ব্যথা অনুভব করেছিল। রাজন চৌধুরী তখন তার পাশে ছিল। সে বুঝতে পেরে ঠিক সময়ে শারাফাত ইসলামকে হসপিটালে অ্যাডমিট করে। ডাক্তার বলে অতিরিক্ত টেনশনের জন্য এটা হয়েছে। সঠিক সময়ে হসপিটালে না নিয়ে এলে বিপদ হতে পারত। ওনার রেস্টের প্রয়োজন, আর যেন টেনশন না করে। কদিন ধরে বিজনেসের সমস্যা হচ্ছিল, যার ফলে শারাফাত ইসলাম খুব চিন্তায় ছিলেন আর বুকে ব্যথা অনুভব করেন। শারাফাত ইসলাম ও রাজন চৌধুরী দীর্ঘদিনের বন্ধু, কিন্তু মাঝখানে ওদের সম্পর্কটা খারাপ হয়ে গেছিল। শারাফাত ইসলামের ছোট বোন রেশমাকে পছন্দ করত রাজন চৌধুরী। রাজন চৌধুরী মনে করে ধ্রুব হলো আসল কালপ্রিট, যার জন্য ও ওর ভালোবাসার মানুষকেই পায়নি। তাছাড়া শারাফাত ইসলামের ওপর রাগ আছে রাজন চৌধুরীর। রাজন চৌধুরী যখন বিয়ের প্রস্তাব দিয়েছিল তখন সে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত, আর শারাফাত ইসলাম ছিল প্রতিষ্ঠিত বিজনেসম্যান। তাই রাজন চৌধুরীকে শারাফাত ইসলামের পছন্দ হয়নি। বলেছিল, তোর মতো 2 টাকার ছেলে কখনোই আমার বোনের জামাই হতে পারে না। আর বোন যদি রাজি হতো সেখানে ঠিক ছিল, যেখানে বোন রাজি নয় সেখানে তো আর কথা হতে পারে না। আমি ওই ব্যাপারে আমার বোনকে কখনো জোর করতে পারবো না। কথাটা রাজন চৌধুরী আজও ভুলে যায়নি। রাজন চৌধুরী ও শারাফাত ইসলাম একই কলেজের ছাত্র ছিল। রাজন চৌধুরী আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে প্রাইভেট কোম্পানিতে কাজ করত। কিন্তু পরে রাজন চৌধুরী যখন বিজনেসে সাফল্য লাভ করে তখন আস্তে আস্তে শারাফাত ইসলামের সাথে তার আবার বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হলেও রাজন চৌধুরীর সেই কথাটা আজও ভুলে যায়নি। তাই তার মধ্যে একটা জেদ কাজ করে, আর প্রতিজ্ঞা করে যেভাবে হোক এই পরিবারের সে ক্ষতি করবে, বিশেষ করে ধ্রুব। ধ্রুব হলো শারাফাত ইসলামে আর রেশমার বেঁচে থাকার অবলম্বন। আমাদের এই গল্পে হিরো আবরার ইসলাম ধ্রুব। সবাই তাকে ধ্রুব বলেই ডাকে। তার বয়স এখন 20 বছর। সে কলেজে পড়ছে, পড়াশোনায় মেধাবী ছেলে। তার যখন 8 মাস বয়স তখন তার মা মারা যায়। তারপর থেকেই ফুপি রেশমায় মানুষ করে ধ্রুবকে। নিজের ভাইয়ের ছেলেকে খুব ভালোবাসে, তাই সে জীবনে বিয়ে এবং সংসার না করার সিদ্ধান্ত নেয়। শারাফাত ইসলামরা 2 ভাই ও 1 বোন। শারাফাত বড়, ওর ভাই তামিম ইসলাম ও সবার ছোট বোন রেশমা। শারাফাত ইসলাম একজন বিজনেসম্যান, তামিম ইসলাম ডেন্টাল ডাক্তার, সে দিল্লিতে থাকে। ধ্রুবর মা চৈতালি বেগম রেশমার খালার মেয়ে। দুজনের সমবয়সী, একই সাথে পড়াশোনা করত, তাই দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। রেশমা খুব ভালোবাসত তারই খালাতো বোন চৈতালি বেগমকে। পারিবারিক মতে শারাফাত ইসলামের সাথে চৈতালি বেগমের বিয়ে হয়। চৈতালি বেগমকে ভাবি হিসেবে পেয়ে খুব খুশি হয় রেশমা। বিয়ের 2 বছরের মাথায় ধ্রুব হয়। ধ্রুব যখন 8 মাস বয়স তখন শারাফাত ইসলাম ব্যবসার কাজে মালয়েশিয়ায় গিয়েছিল। ধ্রুব হঠাৎ খুব কান্নাকাটি করে কি হয়েছে বুঝতে পারে না চৈতালি বেগম।
বাড়িতে তখন চৈতালি বেগমের ননদ রেশমা আর তার শাশুড়ি মা মনোয়ারা বেগম ছিল। ধ্রুবর কান্না দেখে সকলে বিচলিত হয়ে ওঠে। রেশমা পারিবারিক ডাক্তারকে ফোন করলে জানতে পারে ডাক্তারবাবু ব্যাঙ্গালোর গেছে। তাই ধ্রুবকে নিয়ে রেশমা ও চৈতালি বেগম চাই স্পেশালিস্টের কাছে দেখাতে যায়। আসার পথে ধ্রুবকে রেশমার কোলে দিয়ে চৈতালি বেগম রাস্তার ওপারে মেডিসিনের দোকানে ওষুধ কিনতে যায়। আর ওষুধ কিনে আসার সময় একটা ট্রাক ঊর্ধ্বশ্বাসে আসছিল। কিছু বুঝে ওঠার আগেই তারা চৈতালি বেগমকে পিষে দিয়ে চলে যায়। আকস্মিক এই ঘটনায় রেশমা চিৎকার করে ওঠে। সে সাথে সাথে ছুটে আসে চৈতালি বেগমের কাছে। চৈতালি বেগমের সারা শরীর তখন রক্তে ভেসে যাচ্ছে। সে শুধু তার প্রিয় বান্ধবী, বোন ও ননদের কাছে ধ্রুবকে দেখার আশ্বাস দেয়। রেশমা কথা দেয় সে জীবন দিয়ে তার এই সন্তানকে রক্ষা করবে। কথাটা শোনার পরে চৈতালি বেগম চোখ বোঝে। খবর যায় শারাফাত ইসলামের কাছে। সে সমস্ত কাজ ফেলে ছুটে আসে প্রিয়তমা পত্নীকে শেষবার দেখার জন্য। ধ্রুবকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ছেলের মুখের দিকে তাকিয়ে প্রিয়তমা পত্নীর কথা ভেবে সে আর দ্বিতীয়বার বিয়েতে রাজি হয় না। তবুও মায়ের কথা রাখতে চৈতালি বেগমের বাবার বন্ধুর মেয়ে নাইশাকে বিয়ে করে। নাইশা খুব গরিব ঘরের মেয়ে, 4 বোন, সবার বড় নাইশা। চৈতালি বেগমের বাবা এই বিয়ে সম্বন্ধ করে। নাইশা ও শারাফাত ইসলামের একটিমাত্র কন্যা তুলি। তুলির বয়স 14 বছর। সে ক্লাস 7-এ পড়ে। তুলি তার ভাইয়াকে খুব ভালোবাসে। নাইশা ধ্রুবকে ভালোবাসে, তবু রেশমা নাইশাকে বিশ্বাস করে না। তাই নাইশা আর জোর করে না সে তার মতো থাকে। শারাফাত ইসলাম নাইশাকে বলে দিয়েছে ধ্রুবর ব্যাপারে সে যেন কোনো কথা না বলে। রেশমা যা করবে সেটাই হবে। নাইশা তাই ধ্রুবর ব্যাপারে কখনোই কোনো কথা বলে না। রেশমা ধ্রুবকে কারো দায়িত্বে না দিয়ে নিজেই মানুষ করতে থাকে। সে কথা দিয়েছে তার প্রিয়র ভাবিকে কিছুতে সে তার ছেলেকে অযত্ন হতে দেবে না। তাই তো সে বিয়ে করে। যদি বিয়ে করে সংসার করে সন্তান হয় তাহলে ধ্রুবকে সে ভালোবাসতে পারবে না। কারো হাতে সে তার ধ্রুবকে নিরাপদ মনে করতো না এবং ধ্রুবর কথা ভেবে সে একসময় তার ভালোবাসার মানুষ রাজন চৌধুরীকে দূরে সরিয়ে দেয়। রাজন চৌধুরী কিন্তু রেশমার পিছু ছাড়ে না। শারাফাত ইসলামের সাথে বন্ধুত্বের জন্য সে মাঝে মধ্যেই রেশমাদের বাড়ি আসে। ধ্রুব কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক সেই সময় তার রুমে আসে তার ফুপি রেশমা। ধ্রুবকে বলল, ধ্রুব, আজকে একটু সকাল করে বাড়িতে আসবি, একটা কাজ ছিল, এক জায়গায় যেতে হবে। রেশমার কথায় একটু বিরক্ত হলো ধ্রুব, কারণ ধ্রুব জানে তার ফুপি তাকে কোথায় নিয়ে যাবে। তাই ধ্রুব বলল, না ফুপি, আমার আসতে দেরি হবে। কেন দেরি হবে? আজকে কলেজে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আছে। আমি খেলায় অংশ নিয়েছি, তাই আমাকে থাকতে হবে। খেলা শেষ হতে সন্ধ্যা হয়ে যাবে, তাই আমার ফিরতে ফিরতে রাত হয়ে যেতে পারে। আমি বুঝতে পারছি তুই মিথ্যা বলছিস। তুই তার মানে নীলাদের বাড়ি যেতে চাস না? ওইসব গায়ে পড়া মেয়েকে আমার ভালো লাগে না। তোমার বান্ধবীর মেয়ে, তুমি বরং যাও। নীলার মা শুধু আমার বান্ধবী ছিল না, তোর মায়ের বান্ধবীও ছিল। তুই জানিস আমরা 3 জনে বেস্ট ফ্রেন্ড ছিলাম। তারপর তোর মায়ের সাথে আমার ভাইয়ার মানে তোর বাবার বিয়ে হলো, তারপর তুই হলি। কথাটা শেষ করার আগে ধ্রুব তার ফুপিকে জড়িয়ে ধরে বলল, এই গল্প অনেকবার শুনেছি, আর শুনতে চাই না। এখন আমি আসছি ফুপি। আর তোমার পায়ের ব্যথা কেমন আছে? ধ্রুবর উপর রাগ দেখিয়ে রেশমা বলল, অত ফুপির খবর নিতে হবে না। আমি বাঁচি মরি তা জেনে তোর কি লাভ? তুই এখন যেখানে যাচ্ছিস যা। ফুপি রেগে গেছে থেকে ধ্রুব হাসতে হাসতে বলল, হো ফুপি, রাগ করছো কেন? আমি তো তোমার সব কথা শুনি না বলো? তুমি শুধু শুধু রাগ করছো। আমার দেরি হয়ে যাচ্ছে, সময়ে খেয়ে নেবে। এখন আমি আসছি, বাই। কথাটা বলে ধ্রুব চলে যায়। রেশমা ধ্রুব চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। শারাফাত তখন ওয়াশরুমে ছিল, আর রাজন চৌধুরী তখন ডাইনিংয়ে বসে ফুপি ও ভাইপোর মান অভিমান দেখছিল। রাজন ওয়াশরুমের দিকে একবার তাকিয়ে দেখল, তারপর সে রেশমার কাছে এলো। রেশমা তখন অন্যমনস্ক ছিল। রাজন চৌধুরী গলা খাকারে দিয়ে রেশমার উদ্দেশ্যে বলল, রেশমা এখন আফসোস হয় না? রাজন চৌধুরীর কথা শুনে রেশমা ভ্রু কুঁচকে তার দিকে তাকালো আর বলল, আফসোস কিসের জন্য? জীবনে কত বড় ভুল করেছো তার জন্য। আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাইছেন?
যে ছেলেকে মানুষ করার জন্য নিজের জীবনটাই শেষ করে দিলে, আজকে সেই ছেলেই তোমার কথা শুনলো না। রাজন চৌধুরীর কথায় রেশমা তার দিকে রাগী চোখে তাকালো। রাজন চৌধুরী কোনো রকম পাত্তা দিল না। সে পুনরায় বলল, আরে এই তো সবে শুরু, এখনও তো কত যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে। এই ছেলেই একদিন তোমাকে কষ্ট দেবে, দেখবে। রাজন চৌধুরীর কথায় বিরক্ত হয় রেশমা। বলল, উল্টোপাল্টা কথা একদম বলবে না। আমি কখন বলেছি যে আমি কষ্ট পাই? আমার বিরক্ত হয়। ধ্রুব আমার ছেলে, ওর মা চৈতালি আমার বান্ধবী ছিল না, আমার বোন, আমার ভাবি ছিল। ওর অংশকে দিয়ে গেছে আমার কাছে, তাই ওকে সারা জীবন আমি বয়ে বেড়াবো। ধ্রুব শুধু আমার দায়িত্ব নয়, আমার ভালোবাসা, আমার সন্তান। তাই ওকে কখনো আমি অবহেলা করতে পারবো না। ও আমার প্রাণ, ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমার নিঃশ্বাস। কথাটা বলে রেশমা চলে যেতে নিলেই রাজন চৌধুরী তার হাত ধরে আর বলল, রেশমা, তুমি শুধু তোমার ভালোবাসার মানুষকেই চিনলে না, আর এই ছেলের জন্য নিজের জীবন তো বলি দিলেই। আর ভালোবাসার মানুষকেও দূরে সরিয়ে দিলে। তাকে দূরে সরিয়ে দিলেও কিন্তু সে ভুলে যায়নি, সে আজও তোমায় ভালোবাসে। কথাটা শেষ করার আগে রাজন চৌধুরীর হাতটা নিজের হাত থেকে সরিয়ে দিয়ে রেশমা বলল, একদম আপনি আমার সামনে আসবেন না। আপনি আমার ভাইয়ের বন্ধু, বন্ধু হিসেবে থাকবেন। কখনো আমাদের মাঝখানে নাক গলাতে আসবেন না। আর কে বলল আমি আপনাকে ভালোবাসি? আমি কখনোই ভালোবাসি নি। ক্ষণিকের জন্য একটা ভুল করেছিলাম, তবে তা সংশোধন করে নিয়েছি। কেন মিথ্যা কথা বলছো? আমি তোমার চোখের মধ্যে আমার প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছি। শুধু তুমি দায়িত্বের জন্য আজ সেটা অস্বীকার করছো। মিথ্যে কথা, ছাড়ুন আমার হাত। ঠিক তখনই ওয়াশরুম থেকে রেডি হয়ে শারাফাত ইসলাম বেরিয়ে আসে। শারাফাত রাজন চৌধুরীকে বলল, রাজন, মির্জাদের সাথে যে ডিলটা হওয়ার কথা আছে, তার ফাইলটা তুই এনেছিস তো? রাজন চৌধুরী কিছুটা অন্যমনস্ক ছিল। শারাফাত ইসলাম পুনরায় বলার পর রাজন বলল, হ্যাঁ রে, এনেছি, গাড়িতে পড়ে আছে। শারাফাত ইসলাম কিছুক্ষণ রাজন চৌধুরীকে স্ক্যান করলো, তারপর বলল, কি নিয়ে এত চিন্তা ভাবনা করছিস? তোর শরীর খারাপ নাকি? অনেকক্ষণ থেকে দেখছি তুই উদাসীন। না না, চল, এখন আমি ঠিকই আছি। এদিকে ধ্রুব কলেজে এলেই নীলা তার কাছে আসে এবং বলে, ধ্রুব, তোমাকে নিশ্চয়ই রেশমা আন্টি বলেছে আজকে আমার জন্মদিন। হ্যাঁ বলেছি। তাহলে তুমি আসছো তো? মা বাড়িতে গিয়ে দাওয়াত দিয়েছে, তাই আলাদা করে আমি আর তোমাকে দাওয়াত করিনি। আমাদের কলেজ থেকে অনেকেই যাবে, তুমিও যাবে। আজকে আমাদের কলেজের ক্রিকেট টুর্নামেন্ট হবে, আমার মনে হয় যাওয়া হবে না। সে তো বিকেলে, আর তুমি তো আমাদের বাড়ির রাতে যাচ্ছ। তোমার ফুপি যাবে, তুমি আর না বলবে না। আমি কোনো অজুহাত তোমার শুনবো না। নীলার কথায় বিরক্ত হয়ে ধ্রুব বলল, সে দেখা যাবে। দেখা নয়, তোমাকে যেতেই হবে। আমার এক কাজিনের সাথে তোমায় আলাপ করিয়ে দেব, সে তোমাকে দেখতে চেয়েছে। ধ্রুব কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ধ্রুব নীলাকে সহ্য করতে পারে না। ও ফুপির মুখে গল্প শুনেছে। ওর মা চৈতালি বেগম, ফুপি রেশমা আর নীলার মা সায়রা বেগম তিনজনেই নাকি ঘনিষ্ঠ বান্ধবী ছিল। তার ফুপি বিয়ে করেনি অনেকটা তার জন্য, তাকে মানুষ করার জন্য। তার ফুপি নীলাকে খুব পছন্দ করে, কিন্তু ধ্রুব নীলাকে সহ্য করতে পারে না। নীলার একাধিক বয়ফ্রেন্ড আছে, সেটা জানে ধ্রুব, তাই সে সবসময় নীলাকে একটু এড়িয়ে চলে। এদিকে রাজন চৌধুরী তার স্ত্রীর ওপর খুব রেগে আছে। রুমে ঢুকে সে দেখে তার স্ত্রী তার ব্যক্তিগত জিনিসে হাত দিচ্ছে। দেখে সে খুব রেগে যায় আর বলে, এই, তুমি কি করছো? আমি বলেছি না আমার কোনো জিনিসে তুমি হাত দেবে না। স্বামীর কথায় ভয় পেয়ে যায় মামনি বেগম। সে আমতা করে বলল, আপনার জামা প্যান্ট ময়লা হয়েছে, তাই কাচতে হবে, সেজন্য দেখছিলাম। মামনি বেগমের কথায় রাজন চৌধুরী মামনি বেগমের হাতটা মুচকে ধরে, আর হাতের মধ্যে ছিল রেশমার ছবি, যা দেখে রাজন চৌধুরী আরও রেগে যায় আর বলল, এই, তুই এর ছবি হাত দিয়েছিস কেন? তোর কোনো অধিকার নেই এই ছবিতে হাত দেওয়ার। এটা আমার ভালোবাসা, শুধু আমার ভালোবাসা। জানি তো আপনার ভালোবাসা,
সেজন্য বিয়ের এতদিন পরেও ভুলতে পারছেন না। মেয়ে বড় হয়েছে, সে খেয়াল আছে? মেয়ে যদি জানতে পারে সে কিভাবে নিবে? তোকে অত ভাবতে হবে না। আর তোকে সাবধান করে দিচ্ছি, তুই আমার রুমে আসবি না, আর আমার কোনো ব্যক্তিগত জিনিসে হাত দিবি না। কথাটা বলে রাজন চৌধুরী মামুনি বেগমের হাতটা মুচকে ধরে। মামুনি বেগম আ বলে চিৎকার করলে তখন সেখানে আসে তাদের একমাত্র মেয়ে আয়রা। তার বয়স এখন 16 বছর। সে এবছর মাধ্যমিক দিয়েছে। বাবা মায়ের হাতটা মুচকে ধরেছে দেখে আয়রা বলল, বাবা, তুমি আবার মায়ের গায়ে হাত তুলছো? আমি কতবার বলেছি তুমি মায়ের সাথে ভালোভাবে কথা বলবে। তুমি তো জানো মা অসুস্থ, ভালো করে হাঁটাচলা করতে পারে না। রাজন চৌধুরী স্ত্রীকে ভালো না বাসলেও সে তার মেয়ে আয়রাকে খুব ভালোবাসে। তাই সে মামুনি বেগমের হাতটা ছেড়ে দেয় আর বলল, কে বলল আমি তোর মাকে মেরেছি? আমি তো তোর মাকে একটা জিনিস দেখাচ্ছিলাম। কথাটা বলে রাজন চৌধুরী আয়রাকে কাছে টেনে নেয় আর মেয়েকে আদর করে বলে, তুই কি ঠিক করছিস মা? মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর তুই তাহলে শহরের কলেজ থেকে পড়াশোনা করবি? বাবার কথায় আয়রা বলল, না বাবা, আমি ভাবছি উচ্চ মাধ্যমিক আমাদের স্কুল থেকেই দেব, তারপর শহর থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। আমার খুব ইচ্ছা আমি একজন লয়ার হব। এ তো খুব ভালো কথা মা, আমি তো সব ইচ্ছে পূরণ করব। তুই যে আমার চোখের মণি। বাবার কথায় আয়রা হাসল। তারপর আয়রা বাবাকে বলল, বাবা, পরীক্ষা তো হয়ে গেছে, চলো না তুমি মা আমি কোথাও ঘুরে আসি। কোথায় যাবি? কাশ্মীর যাব। আমার বান্ধবী রানী কাশ্মীরে আছে, ফোন করেছিল, ভিডিও কলে দেখাচ্ছিল কি সুন্দর জায়গাটা। চলো না বাবা, তুমি কোথাও কোনো দিন যাওনি আমাকে নিয়ে আর মাকে নিয়ে। আমার খুব ইচ্ছা তোমাকে আর মাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। কিছুদিন পর তো রেজাল্ট বেরিয়ে যাবে, আবার তো সেই পড়াশুনো নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে, আর তো সময় পাবো না। প্লিজ বাবা, আর না বলো না। তাছাড়া মায়ের শরীরটা ভালো নয়, একটু চেঞ্জের দরকার আছে। মেয়ের কথায় রাজন চৌধুরী কিছুক্ষণ ভাবল। সত্যি সে মেয়ে আর স্ত্রীকে নিয়ে কোথাও কোনো দিন যায়নি। স্ত্রীকে সে চিরকাল অবহেলা করেছে, কিন্তু মেয়েকে সে খুবই ভালোবাসে। তাই মেয়ের অনুরোধ না করতে পারল না। তারপর মেয়েকে বলল, ঠিক আছে মা, আমি দেখছি কাজটা একটু হালকা করে নিই, তারপর সামনের সপ্তাহে ঘুরে আসবো। যদি টিকিট পাই তাহলে কাশ্মীর যাব। বাবার কথায় আয়রা খুব খুশি হয়ে বলল, সত্যি তো বাবা? হ্যাঁ রে মা, সত্যি। তারপর একটু থেমে বলল, আমি ভেবেছি তোর মা তো ভালো করে হাঁটাচলাই করতে পারে না, ওকে নিয়ে কাশ্মীরের মতন জায়গায় যাওয়া কি ঠিক হবে? তোমাকে ওই সব নিয়ে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে নেব। বাবা ও মেয়ের কথাবার্তা পাশ থেকে শুনছিল মামুনি বেগম। সে জানে তার স্বামী তাকে অবহেলা করলেও মেয়েকে সে খুব ভালোবাসে। আয়রা তার বাবাকে বলল, বাবা, তাহলে আজকে আমি মাকে নিয়ে শপিং করতে যাব। এত তাড়াতাড়ি? আগে আমি টিকিট কনফার্ম করি, তারপর যাবি। ঠিক আছে বাবা। এদিকে রেশমা রান্নাঘরে ছিল, রান্নার জন্য সবজি কাটছিল। ঠিক সেই সময় ধ্রুব রেশমার কাছে আসে আর বলল, ফুপি, আজকে তোমাকে রান্না করতে হবে না। তখন রেশমা পাশে দাঁড়িয়ে থাকা তুলি বলল, কেন ভাইয়া, আজকে ফুপির রান্না করবে না? তুই তো আবার ফুপির হাতের রান্না ছাড়া খেতেই পারিস না। আজকে ফুপিকে একটা সারপ্রাইজ দেব, চাইলে তুইও থাকতে পারিস। তখন পাশ থেকে রেশমা বলল, কিসের সারপ্রাইজ দেবো? গেলেই জানতে পারবে। আজকে বিকেল 4টেতে তুমি আমার সাথে যাবে, কোনো কথা নয়, তোমাকে যেতেই হবে। আর তুলি, তোর যদি বিকেলে পড়া না থাকে তুইও যাবি। ইচ্ছে তো করছে ভাইয়া, কিন্তু বিকালে কোচিংয়ে পড়া আছে, না গেলে ওই মাহবুব স্যার আবার মারবে। আমি বড় হয়েছি, আর স্যারেদের হাতে মার খেতে ভালো লাগে না। তুই ফুপিকে নিয়ে যা, আমার জন্য কিছু খাবার নিয়ে আসবি। কি খাবি বল? আজকে আমি আমার পয়সায় খাওয়াবো। তখন পাশ থেকে রেশমা বলল, তুই কোথায় টাকা পাবি? এখনো তো সেভাবে ইনকাম করিস না, পড়াশোনা করছিস। ফুপির কথায় ধ্রুব হাসল আর বলল, তুমি কি ভেবেছো তোমার ভাইপো বেকার?
আরে আমাদের কলেজে ক্রিকেট টুর্নামেন্টে আমাদের দল চ্যাম্পিয়ন হয়েছে, আর কলেজের প্রিন্সিপাল কলেজের ফান্ড থেকে আমাদের দলকে টাকা দিয়েছে। আর যেহেতু আমি দলের ক্যাপ্টেন, তাই আমি 5,000 টাকা পেয়েছি। এখন আছে টাকাটা, ওই টাকায় তোমাকে আর তুলিকে খাওয়াবো। ওই টাকাটা কিন্তু আমি পরিশ্রম করে ইনকাম করেছি ফুপি। ধ্রুবর কথায় রেশমা হাসে আর বলল, ঠিক আছে, আমি যাব। এদিকে আয়রা তার বাবা মার সাথে শপিং করতে যায়। ওরা যখন কেনাকাটি করছিল, হঠাৎ রাজন চৌধুরীর চোখ যায় শপিং মলের সামনে রেস্টুরেন্টের দিকে। দেখে রেশমা ধ্রুবর সাথে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে। রাজন চৌধুরীর খুব রাগ ধরে। এই ধ্রুব ছেলেটাকে একদমই সহ্য করতে পারে না। হঠাৎ ধ্রুবর একটা ফোন আসায় সে একটু সাইডে চলে যায় আর রাজন চৌধুরীকে মেয়েকে বলে বেরিয়ে আসে। আর রেশমার কাছে গিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ এখানে? রাজন চৌধুরীর কথায় রেশমা বলল, আপনাকে বলবো কেন? আমাকে তো বলতে হবে। এই ভাইপো, কোথায় গেলে তুমি এখানে একা দাঁড়িয়ে? ওর ফোন এসেছে, এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাই ওই দিকে গেছে। ঠিক তখনই ওদের সামনে আয়রা আসে আর রাজন চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি এখানে দাঁড়িয়ে? আর আমি কখন থেকে তোমায় খুঁজছি। চলো, মা ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ যাচ্ছি, তুই চল। আয়রা একবার রেশমাকে ভালো করে দেখে নিল আর রেশমা তাকিয়েছিল আয়রার দিকে। দুজনে চোখাচোখি হলে আয়রা চোখ নামিয়ে চলে যায়। আয়রা চলে গেলেই রেশমা রাজন চৌধুরীকে বলল, আপনার মেয়ে? হুম। বাহ, মাশাআল্লাহ, আপনার মেয়েটা খুব সুন্দর। ওর মা বুঝি খুব সুন্দর দেখতে? সুন্দর, তবে তোমার মতন নয়। আমার চোখে তুমি শ্রেষ্ঠ সুন্দরী। বেশ তো ভালোই আছেন, মেয়ে নিয়ে স্ত্রী নিয়ে সুন্দর সংসার করছেন, তা আমার প্রতি এখনো কেন এত আগ্রহ? বয়স তো হচ্ছে, এবার অন্তত স্বভাবটা পাল্টান। তোমার নেশা যদি কাটাতে পারতাম, আমার থেকে খুশি কেউ হতো না, কিন্তু সেটাই তো পাচ্ছি না রেশমা। তুমি তো কখনোই আমাকে বুঝলে না। ভালোবাসায় আজ আমি নিঃস্ব থেকে অসহায় হয়ে যাচ্ছি। কথাটা বলে রাজন চৌধুরী রেশমার দিকে তাকালো। ঠিক তখনই ধ্রুব সেখানে আসে আর ফুপিকে উদ্দেশ্য করে বলল, চলো ফুপি। তারপর পাশে রাজন চৌধুরীকে দেখে ধ্রুব বলল, আঙ্কেল ভালো আছেন? না, আমি ভালো নেই। কথাটা বলে রাজন চৌধুরী একবার ধ্রুবকে দেখে সেখান থেকে চলে যায়। ধ্রুব রেশমাকে বলল, ফুপি, আঙ্কেলের মাঝে মাঝে কি হয় বলো তো? খুব ভালো কথা বলে, আবার কখনো রেগে গেলে কথা বলে। আমার মনে হয় এই আঙ্কেল আমাকে পছন্দ করে না, কোনো একটা কারণে আমার উপর রেগে আছে। কেন ফুপি? আমি তো ওনার কোনো ক্ষতি করিনি, তবুও উনি আমাকে কেন পছন্দ করেন না? রেশমা জানে রাজন চৌধুরী কেন ধ্রুবকে পছন্দ করে না, তবুও সে প্রসঙ্গ পাল্টে রেশমা বলল, ওইসব কথা ছাড়, তুই আজকে আমাকে এখানে কেন এনেছিস বল। চলো, ভিতরে গেলে সব বুঝতে পারবে। তারপর ধ্রুব রেশমাকে নিয়ে ভেতরে গেল। সেখানে ধ্রুবর দু বন্ধু অপেক্ষা করছিল। রেশমাকে দেখে ধ্রুবর বন্ধু মজিদ বলল, কনগ্রাচুলেশনস আন্টি, জন্মদিন শুভ হোক। তারপর রেশমা টেবিলের দিকে তাকিয়ে দেখে একটা বড় কেক রাখা আছে আর তার উপর লেখা হ্যাপি বার্থডে ফুপি। 40 বছর পূর্ণ হয়ে 41-এ পা রাখলে আগামী দিনগুলোতে খুব ভালো থেকো। ওদের পাগলামি দেখে রেশমা হাসলো আর হাসতে হাসতে বলল, এটাই তো সারপ্রাইজ ছিল। ফুপি, তুমি খুশি হওনি? এই বুড়ো বয়সে এসব আবার কেউ করে? কি বলছো ফুপি? এই তো সবে 40 বছর পূর্ণ করলে, এরই মধ্যে তুমি বুড়ি হয়ে গেলে। 40 বছর কম নয় রে, আমার আর এসব ভালো লাগে না। আগে তোর মা যখন ছিল তখন প্রতি বছর জন্মদিন অনুষ্ঠান হতো, তোর মা চলে যাওয়ার পর থেকে এসব বন্ধ হয়ে গেছে। আগে আমার মা করতো, এবার থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমি পালন করব। ধ্রুবর কথায় রেশমা ধ্রুবর গাল টিপে আদর করে বলল, আগে তুই বড় হ, ভালো মানুষ হ, সমাজে প্রতিষ্ঠিত হ, তারপর তখন দেখা যাবে। এখন এসব পাগলামি ছাড়। আর জন্মদিনে খাওয়াবি বলে নিয়ে এসেছিস, আমার খুব খিদে পেয়েছে, আর অপেক্ষা করতে পারছি না। আর কেকটা তোরা খা, বাকিটা প্যাকেট করে নে, তুলির জন্য বাড়িতে নিয়ে যেতে হবে। হ্যাঁ ফুপি, অবশ্যই। মেয়ের অনুরোধে রাজন চৌধুরী
কাশ্মীর গেল ঠিকই, কিন্তু তার ভালো লাগছিল না। বারবার রেশমার কথাই মনে হচ্ছিল। তারপর সে মনে মনে বলল, এই ছেলেটাকে রেশমার জীবন থেকে সরাতে হবে, তা না হলে রেশমাকে আমি পাবো না। তারপর আমি সারাফত ইসলামকেও দেখে নেব। একদিন আমায় বলেছিল, তুই আমার বোনের যোগ্য নই, তুই সামান্য একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করিস, তুই কি করে আশা করছিস যে তুই আমার বোনের জামাই হবি? কথাটা আজও ভুলি যায়নি। সারাফত ইসলাম আমার সাথে বিজনেস করেছে ঠিক কথা, কিন্তু পুরনো ঘাগুলো এখনও মাঝে মাঝে জেগে ওঠে। আর রেশমা, তুমি আর কতদিন জেদ নিয়ে বসে থাকবে? এবার তো তোমাকে আমার হতেই হবে। কথাটা বলে রাজন চৌধুরী মনে মনে হেসে উঠল। এদিকে ধ্রুব তার বন্ধু অমিতদের বাড়িতে যায় অমিতকে ডাকতে, কিন্তু সেখানে দেখতে পায় অমিতের মা খুব কান্নাকাটি করছে। ধ্রুব অমিতকে জিজ্ঞাসা করে, অমিত, তোর মা কান্নাকাটি করছে, কি হয়েছে? ধ্রুব কথা শুনে অমিত বলল, কি বলবো তোকে, তুই তো জানিস বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো, কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। নানা রকম চিন্তা করে বাবা ইদানিং বিভিন্ন নেশা করছে, এখন আবার জুয়া খেলা শুরু করেছে। কদিন আগে মায়ের কাছ থেকে টাকা নিয়ে গেছিল, আবার আজকে মায়ের স্বর্ণের হার ছিল সেটা নিয়ে গেছে। ওই হারটা মায়ের বিয়ের সময় আমার নানু দিয়েছিল, তাই মা খুব কান্নাকাটি করেছে। কি করব বল, আমি বাড়িতে থাকি না, আর এসে দেখলাম মা খুব কান্নাকাটি করছে। অমিতের মুখ থেকে সব কথা শুনে ধ্রুব বলল, তোর বাবা কোথায় জুয়া খেলে? হরিণঘাটার বাজারে যে দোকান আছে ওখানে। এইভাবে চলতে থাকলে আমরা তো পথে বসবো। এবার তো এই সব বাড়ি বিক্রি করে দেবে। আমি এখন সেইভাবেই রোজগার করতে পারি না। দুবেলা প্রাইভেট পড়িয়ে আমি কোনোভাবে আমার খরচটা চালাই। কি হবে বল ধ্রুব? অত চিন্তা করতে হবে না, তুই চল আমার সাথে। কোথায়? চল, গেলে দেখতে পাবি। তারপর ধ্রুব অমিতকে সাথে নিয়ে বাজারে সেই জুয়ার আসরে যায়। সেখানে গিয়ে অমিতের বাবা কাশিম মোল্লাকে ধ্রুব বোঝাতে থাকে আর বলে, আঙ্কেল, আপনি কেন এরকম করছেন? একটা কোম্পানি বন্ধ হয়েছে, অন্য একটা কোম্পানিতে চেষ্টা করুন, চাকরি পেয়ে যাবেন। তাই বলে মন খারাপ করে এসব নেশা করবেন, এগুলো তো ঠিক নয়। আর দুদিন পর অমিত তো চাকরি পেয়ে যাবে। ও খুব মেধাবী ছেলে, খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। তা বলে আপনি আন্টিকে মারধর করে আন্টির স্বর্ণের জিনিস নিয়ে চলে আসবেন। আন্টি কত কষ্ট পাচ্ছে বলুন তো? ওটা তো ওনার বিয়ের গয়না, ওনার বাবা দিয়েছে। স্ত্রীর জিনিসে হাত দিলে আল্লাহ পাপ দেয়। ধ্রুবর কথা শুনে কাশিম মোল্লা বলল, চেষ্টা কি করিনি? এই বাজারে চাকরি পাওয়া যাবে না। তাছাড়া আমার বয়স হয়েছে, আর কে আমার মতো 48 বছরের বুড়োকে কে চাকরি দেবে? ঠিক আছে আঙ্কেল, আপনাকে চিন্তা করতে হবে না, আমাদের তো কোম্পানি আছে। আমি বাবাকে বলবো, যদি কোনো সিকিউরিটি গার্ডের কাজ আপনাকে দেওয়া যায়, আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দেব। ধ্রুবর কথা শুনে কাশিম মোল্লা চোখে জল চলে এলো। সে বলল, আল্লাহ তোমার ভালো করুক বাবা। আমি জানি তোমার বাবার অনেক বড় কোম্পানি আছে, আর তুমি খুব ভালো ছেলে, তাই আমার তোমার ওপর বিশ্বাস আছে। আজ থেকে আমি আর জুয়া খেলবো না। এর কিছুদিন পর সারাফত ইসলামের অফিসে রাজন চৌধুরী দেখা করতে আসে। রাজন চৌধুরীকে দেখে সারাফত ইসলাম খুব খুশি হয় আর বলল, কি ব্যাপার দোস্ত, কি মনে করে? শুনলাম সপরিবারে কাশ্মীরে গিয়েছিলে, তো কবে ফিরলে? মেয়ে পরীক্ষা হলে গিয়েছে, মেয়ে বায়না করছিল, তাই আর কি নিয়ে গিয়েছিলাম। এই আগের সপ্তাহে ফিরেছে। তারপর অফিসে কিছু কাজ থাকায় খুব ব্যস্ত ছিলাম। আজকে এখান দিয়ে যাচ্ছিলাম, সেই জন্য দেখা করতে এলাম। আর কিছু ঘটনা তোকে শোনাবো, সেজন্য এসেছি। রাজন চৌধুরী ও সারাফত ইসলাম দুজনে আলাদা বিজনেস করলে কিছু কিছু ক্ষেত্রে একে অপরের সাথে আলোচনা করে। তাই সারাফত ইসলাম রাজন চৌধুরীর কথা শুনে খুশি হয়ে বলল, খুব ভালো করেছিস, আমি এখন একটু ফাঁকা আছি। তাছাড়া তোর সাথে আমার কিছু কথাও আছে। তালুকদারদের কোম্পানি আমাদের কাছে একটা প্রপোজাল নিয়ে এসেছে। আমি এই বিষয়ে তোর সাথে আলোচনা করতে চাই। দাঁড়া, আমি চায়ের কথা বলি। তারপর দু বন্ধু চা খেতে খেতে গল্প করতে লাগলো। কথার মাঝে রাজন চৌধুরী সারাফত ইসলামকে বলল, সারাফত, তোকে একটা কথা বলি, তুই কিন্তু কিছু মনে করবি না।
রাজন চৌধুরীর কথায় শারাফাত ইসলাম একটু অবাক হলো, তারপর বলল, মনে কি করব? তুই যে কোনো বিষয়ে আমার সাথে শেয়ার করতে পারিস। শারাফাত ইসলাম কথা আশ্বস্ত করে রাজন চৌধুরী বলল, ধ্রুব তোদের পরিবারের সকলের কাছে অতি আদরের আর অবর্তমানে এই কোম্পানির মালিক হবে, কিন্তু আদেও ধ্রুব কি যোগ্য? তুই অনেক কষ্টে এই কোম্পানি তৈরি করেছিস, সেটা তো আমি জানি। রাজন চৌধুরীর কথায় কিছু বুঝতে পারে না শারাফাত ইসলাম। সে বলল, তুই কি বলছিস রাজন? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না, খুলে বল। আমি জানি ধ্রুব ভালো ছেলে, তবে আমি কিছুদিন আগে ওকে এক জায়গায় যেতে দেখেছি। প্রথমে আমি বুঝতে পারিনি, দ্বিতীয়বার আবার সেখানে গিয়ে দেখি ওটা ধ্রুব। রাজন চৌধুরীর কথায় শারাফাত ইসলাম বলল, তুই কি বলছিস? আমার ধ্রুবকে কোথায় দেখেছিস? আর ও কি কাজ করেছে যে তুই এভাবে কথা বলছিস? আসলে আমি ধ্রুবকে ওই বাজারের ভেতরে যে জুয়ার আসর বসে ওখানে জুয়া খেলতে দেখেছি। রাজন চৌধুরী কথা শুনে শারাফাত ইসলাম বসা থেকে উঠে পড়ল আর বলল, তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা ধ্রুব হতেই পারে না। তুই নিশ্চয়ই অন্য কাউকে দেখেছিস। আমার ছেলে এই কাজ করতেই পারে না। রেশমা আমার ছেলেকে তার মনের মতো তৈরি করেছে, ও কখনো অমানুষ হতে পারে না। শারাফাত ইসলামের কথা শুনে রাজন চৌধুরী বলল, আমি জানি তুই বিশ্বাস করবি না, সেজন্য আমি প্রমাণ এনেছি। তুই যদি চাস আমি তোকে দেখাতে পারি। কথাটা বলে রাজন চৌধুরী ফোন থেকে কিছু ভিডিও ফুটেজ দেখায়। সেখানে দেখা যাচ্ছে জুয়ার আসরে দাঁড়িয়ে আছে ধ্রুব আর কাউকে যেন কিছু বলছে। শারাফাত ইসলাম কিছুক্ষণ ভালো করে তাকিয়ে থাকে, তারপর তাকে সত্যি ধ্রুব। সাথে সাথে সে বুকে ব্যথা অনুভব করে পড়ে যেতে নিলে রাজন চৌধুরী ধরে ফেলে আর বলল, তুই শান্ত হ, এরকম করিস না। আমি জানি তোর অনেক আদরের ছেলেই ধ্রুব, কষ্ট তো হবেই। কোনো বাবা চায় তার ছেলে অধঃপতন? বাড়িতে শারাফাত ইসলামকে ধরে নিয়ে আসে রাজন চৌধুরী আর রেশমাকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাই অসুস্থ হয়ে পড়েছে ধ্রুব, ওর সম্পর্কে কিছু শুনে মাথা ঠিক নেই, ওকে একটু দেখে রাখো। রাজন চৌধুরীর কথা শুনে রেশমা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? ধ্রুবর সম্পর্কে ভাইয়া কি শুনেছে? কথাটা বলে রেশমা তার ভাইয়ের কাছে আসে আর ভাইকে জিজ্ঞাসা করে, ভাইয়া কি হয়েছে? তুমি কি শুনেছো ধ্রুব বিষয়? শারাফাত ইসলাম কোনো কথা না বলে সে তার রুমে চলে যায়। রেশমা রাজন চৌধুরীর সামনে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে আমাকে খুলে বলুন। তুমি তোমার ভাইয়ের মুখ থেকে সব শুনে নেবে। ভাইয়ার মুখ থেকে তো শুনবই, তার আগে আপনি বলুন কি হয়েছে। রেশমার কথা শুনে রাজন চৌধুরী রেশমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোমাকে কাছে পাওয়ার ইচ্ছা একদিন হবেই, তা না হলে মরেও আমি শান্তি পাবো না। এই সময় রাজন চৌধুরীর এই কথা শুনে রেশমার মাথা গরম হয়ে গেল। সে কি করবে ঠিক করতে পারল না। হঠাৎ উত্তেজিত হয়ে রাজন চৌধুরীর জামার কলার ধরল আর চিৎকার করে বলল, আপনি আমার সাথে মজা করছেন? এখন মজা করার সময়? আপনি জানেন তো আমি ভাইয়া ধ্রুবকে কতটা ভালোবাসি, তাই আমি টেনশনে আছি আর আপনি ইয়ার্কি মারছেন। রাজন চৌধুরী তার জামার কলার থেকে রেশমার হাতটা সরিয়ে দিয়ে বলে, খুব রেগে গেছো দেখছি, শান্ত হও। তোমার ভাইয়া সব বলবে। এখন আমি আসছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কেউ না থাকলে আমি আছি তোমার পাশে। আর তুমি বুড়ি হয়ে গেলেও তোমার কোনো সমস্যা নেই, আগের মতোই আমার কাছে তুমি আকর্ষণীয়। কথাটা বলে রাজন চৌধুরী সেখান থেকে চলে যায়। বাড়িতে তুলি ও তার মা নেই, তারা মামার বাড়ি গেছে নানুর শরীর খারাপ বলে। ডিনারের জন্য রেশমা শারাফাত ইসলামকে ডাকতে চায়। দেখে তার ভাইয়া কপালে হাত দিয়ে কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করছে। রেশমা ভালো করে নিরীক্ষণ করলো ভাইকে, তারপর বলল, ভাইয়া রাত হয়েছে, ডিনার করবে তো? আমি নাস্তা রেডি করছি, তুমি নিচে এসো। শারাফাত ইসলাম অন্যমনস্ক ছিল, সে রেশমার কথা শুনতে পায়নি। রেশমা কাছে গিয়ে তার ভাইয়ের গায়ে হাত দিয়ে বলল। বোনের স্পর্শে শারাফাত ইসলাম বোনের দিকে তাকিয়ে দেখে রেশমা বলে, আমার এখন খেতে ইচ্ছা করছে না, তোরা খেয়ে নে, আমি এখন ঘুমাবো।
আলোটা অফ করে তুই চলে যা। রেশমা আর তার ভাইকে বিরক্ত করলো না, সে চলে এলো। সেই দিন অনেক রাতে ধ্রুব বাড়িতে এলো। ধ্রুব বাড়িতে এসে দেখলো তার ফুপি ডাইনিংয়ে তার জন্য অপেক্ষা করছে। ধ্রুব তার ফুপিকে বলল, ফুপি তুমি এখনো বসে আছো, ঘুমাওনি কেন? কত রাত হয়েছে তুমি জানো? আমি তো তোমায় ফোন করে বলেছিলাম আমার ফিরতে দেরি হবে। কি কাজ করছিলিস যে এত দেরি হলো? ধ্রুবর গলা পেয়ে তখনই রুম থেকে বেরিয়ে আসে শারাফাত ইসলাম আর বলল, কি কাজ করবে? নিশ্চয়ই জোয়ার আসরে ছিল তো হিসেবে করছে। আমি কত কষ্ট করে কোম্পানি করলাম, ওর নামে 50% দিলাম, ওর ভবিষ্যতের জন্য ওর পিছনে টাকা খরচ করছে। আর ও কি করলো? শেষ পর্যন্ত জোয়ার নেশা ধরলো। আমি ভাবতে পারছি না আমার ছেলের এই অধঃপতন থেকে। তোর মা না মরে তুই যদি মরে যেতি, তাই আজ আমাকে এই দিন দেখতে হতো না। ভাইয়ের কথা শুনে রেশমা চিৎকার করে ওঠে আর বলল, ভাইয়া তুমি কি সব বলছো? এসব কথা বলো না। বলবো না তো কি করব? তোর আদরের ধ্রুব নষ্ট হয়ে গেছে, ভবিষ্যৎ অন্ধকার, তাই ওর জন্য কখনো আর আফসোস করবি না। বাবার কথা শুনে তখন পাশ থেকে ধ্রুব বলল, বাবা তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? আমি আর জুয়া এটা কখনো সম্ভব? ছেলের কথা শুনে শারাফাত ইসলাম তার গালে সপাটে একটা চড় মারল, যা দেখে রেশমা কেঁপে উঠল। রেশমা তার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে দেখল যেন আগুন জ্বলছে। সে আর কিছু বলতে সাহস পেল না। শারাফাত ইসলাম তার ফোন থেকে রাজন চৌধুরীর দেখা সেই ছবিগুলো বার করলো আর বলল, এই দেখো তোমার অধঃপ্রদানের প্রমাণপত্র। এরপরে বলবে তুমি এটা নও। ধ্রুব ভালো করে সেই ছবিগুলো দেখল। তারপর সে কিছু বলতে যাবে কি তার আগেই শারাফাত ইসলাম বলল, কোনো কথা নয়, তুই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি। আর জীবনে আমার সামনে আসবি না, তোর এই মুখ আর দেখতে চাই না। যেদিন তুই ওই নেশা ছেড়ে মানুষ হতে পারবি, সেদিন তুই আমাকে বাবা বলে ডাকবি, তার আগে নয়। কথাটা বলে শারাফাত ইসলাম ধ্রুবকে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। তারপর রুমের দরজা লক করে দেয়। রেশমা কিছু বলতে গেলে শারাফাত ইসলাম বলে, ওর বিষয়ে কখনো কোনো কথা আলোচনা হবে না। এটা আমার করা হুকুম, যে না শুনবে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি এই বাড়ির মালিক, আমার কথা মানতে হবে। ভাইয়ার কথা শুনে রেশমার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সেটা খেয়াল করলো শারাফাত ইসলাম। তারপর বলল, রাত হয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়, আর ওর কথা ভাববি না। ও আমাদের কেউ নয়। ও যদি আমাদের হতো তাহলে আমাদের কথা শুনতো। ওর জন্য জীবনে অনেক কষ্ট করেছিস, নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছিস, নিজের সংসার পর্যন্ত করলি না। ও তোকে যোগ্য সম্মান দিল না। আমাদের ধ্রুব ও মানুষ হয়ে গেছে। এদিকে ধ্রুব বুঝতে পারছে না তার কি দোষ। তার বাবা তো তাকে কথা বলার সুযোগই দিল না। সে তো কোনো দোষই করেনি, শুধু ওর বন্ধু অমিতকে সাহায্য করতে গিয়ে ওই জায়গায় গিয়েছিল। কাউকে উপকার করা সেটাও কি অপরাধ? একটা মসজিদের সামনে বসে এসব কথা চিন্তা করছে, কি করবে, কোথায় যাবে। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। দেখে ফুপির ফোন। সে ফোনটা কেটে দেয়, কিন্তু আবার ফোনটা বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে কাঁদতে কাঁদতে তার ফুপি বলল, ধ্রুব তুই কোথায় আছিস? ধ্রুব কাঁদতে কাঁদতে বলল, ফুপি তুমি বিশ্বাস করো, আমি ওখানে গিয়েছিলাম অমিতের সাথে। ওর বাবা সেদিন ওর বাড়ি থেকে ওর মায়ের স্বর্ণের হার নিয়ে চলে গিয়েছিল, আর ওর মাকে খুব মারধর করেছিল। তারপর অমিত আমাকে বলে যে বাবা মাকে মেরে মায়ের হার নিয়ে চলে গেছে। বাবা মনে হয় জুয়া খেলবে। তারপর ধ্রুব তার ফুপিকে সমস্ত কথা খুলে বলল আর দুঃখ করে বলল, তাই আমি ওর সাথে গিয়েছিলাম। কিন্তু ফুপি, বাবা তো আমার কথা শুনলই না, আমাকে কিছু বলার সুযোগও দিল না। বাবা আমাকে খারাপ ভাবলো। তুমি বিশ্বাস করো ফুপি, তোমার শিক্ষা মিথ্যা নয়। আমি এই কাজ কখনোই করতে পারবো না। আমি বিশ্বাস করি বাবা তোকে। আমার শিক্ষা কখনো এত খারাপ হতে পারে না। তোর মাকে আমি কথা দিয়েছিলাম তোকে মনের মতো করে মানুষ করব, আর চেষ্টাও করছি।
তবে আমার মনে হয় কেউ তো আছে যে তোর বাবাকে এই কথাগুলো বলেছে। তুই কিছুদিনের জন্য তোর মামার বাড়ি চলে যা, তারপর তোর বাবা স্বাভাবিক হয়ে গেলে তুই আবার ফিরে আসবি। আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। ফুপির কথায় ধ্রুব আপত্তি জানিয়ে বলল, না ফুপি, বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর বাবা আমার মুখ দেখবে না বলেছে, তাই আমি যাব না। কারণ ভুল তো আমি করিনি, তাই ভুল সংশোধন করার প্রশ্নই আসে না। ভুল বাবা করেছে, কারণ সে আমাকে ভুল বুঝেছে। যতদিন না বাবা নিজের ভুল বুঝতে পেরে আমাকে ক্ষমা করে না দেয়, ততদিন আমিও ওই বাড়িতে যাব না। ধ্রুবর কথা শুনে রেশমা বলল, ঠিক আছে, তাহলে তুই এখন কোথায় যাবি? আমি জানি না ফুপি, আমি কিছু জানি না। তো ছোট চাচা দিল্লিতে থাকে, তুই ওখানে চলে যা। না ফুপি, বাবা জানতে পারলে রাগ করবে। বাবার সাথে রক্তের সম্পর্ক আছে, এরকম কারো কাছে আমি যাব না। না যাব আমার মামার বাড়িতে। তাহলে তুই কি করবি এখন? আমি জানি না ফুপি, আমি কিছু জানি না। উপরে আল্লাহ আছে, সে জানে আমি কোনো দোষ করিনি, সেই আমার ব্যবস্থা করে দেবে। তুমি চিন্তা করো না ফুপি, তোমার আবার শরীর ভালো নয়, তুমি ঘুমিয়ে পড়ো, রাত জেগো না। কথাটা বলে কলটা কেটে দেয় ধ্রুব। রেশমা কেঁদে ওঠে। পাশ থেকে শারাফাত ইসলাম রেশমার কান্না শুনতে পায়, কিন্তু সে কিছু বলে না, নিচের রুমে চলে যায়। চোখ বুজে কিছুক্ষণ মৃত স্ত্রীর কথা মনে পড়ে, আর মনে মনে বলে, আমি জানি চৈতালি, তোমার সন্তান যাকে রেশমি মানুষ করেছে, সে কি করে এরকম হতে পারে? বিশ্বাস তো আমারও হচ্ছে না, কিন্তু প্রমাণগুলো তো ভুল নয়। আমি যে ছবিগুলো দেখলাম, কিন্তু কোন কুরসুমে পড়েছে আমি বুঝতে পারছি না। কথাটা বলে শারাফাত ইসলামের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এদিকে হঠাৎ ধ্রুবর ফোনটা বেজে ওঠে। দেখে নানু বলে সেভ করা আছে। ধ্রুব তাকে সালাম দেয়, জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম, কেমন আছো নানু? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো নেই, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো, তাই তো নানিকে ভুলে গেছো। নানু, বড় হয়েছি ঠিকই, তবে তোমাকে ভুলিনি। শুধু পড়াশোনার জন্য যেতে পারি না। এভাবে বললে হয়? মাঝে মাঝে তো আসতে হবে, বড়টার কথা ভুলে গেলে তো হবে না। ধ্রুব একবার ভাবল সে কিছু বলবে না, কিন্তু নানুর কাছে কেঁদে ফেলল আর বলল, নানু জানো আমি ভালো নেই, বাবা আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর সমস্ত ঘটনা ধ্রুব তার নানুকে খুলে বলল। সব শুনে রফিক শিকদার ধ্রুবকে বলল, ছি, যাচাই না করে কে কি বললো আর কে কি ছবি দেখালো। শারাফাত বিশ্বাস করে ফেললো, নিজের রক্তকে বিশ্বাস করলো না। তারপর কিছুক্ষণ থেকে ধ্রুবকে বলল, তোমাকে চিন্তা করতে হবে না, তোমার নানু বেঁচে আছে, তুমি আমার কাছে চলে এসো। না না, আমি তোমার কাছে যাব না। কেন, আমরা কি দোষ করলাম? না না, তোমরা কোনো দোষ করনি, দোষ তো আমার ভাগ্যের। তা না হলে ছোটবেলায় কারোর মা মারা যায়, আর যদি মা বেঁচে থাকতো তাহলে বাবা হয়তো আমাকে এত বড় কথা বলতে পারতো না। জানি ফুপি কখনো আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি, তবুও মা তো মাই হয়। ধ্রুব কিছুক্ষণ তার নানুর কাছে দুঃখ করতে লাগলো। সব শুনে তার নানু বলল, ঠিক আছে ধ্রুব, আমার কাছে আসতে হবে না, তবে তোমার মায়েরও ইচ্ছে ছিল মনের মতো তোমাকে মানুষ করবে, তাই আমি বলছি তুমি হোস্টেল থেকে বাকি পড়াশোনাটা কমপ্লিট করো। নানুর কথা শুনে তখন ধ্রুব বলল, কিন্তু নানু, টাকা কোথায় পাবো? আমার কাছে তো কোনো টাকা নেই, আর বাবা তো আমাকে বাড়ি যেতে বারণ করেছে। তুমি পড়াশোনা করছো, কিছু বাচ্চাদের পড়াবে, আর তোমার নামে ব্যাংকে তোমার মা কিছু টাকা রেখেছিল, ওটা তোমার মায়ের অনেক কষ্টের পয়সা ছিল। তোমার মা কলেজের সাথে সাথে একটা পার্ট টাইম জব করতো, তা থেকে জমিয়েছিল। তোমার মা মারা যাওয়ার পর ওই টাকাটা তোমার নামে করে দেওয়া হয়। তুমি হয়তো জানো সেই কথাটা। হ্যাঁ জানি তো। ওই টাকা দিয়ে তুমি তোমার পড়াশোনা করো, ওই টাকায় তোমার মায়ের দোয়া আছে, তোমার ভালো হবে, তুমি আর না করো না। কথাটা বলে রফিক শিকদার ফোনটা কেটে দেয়। তারপর ধ্রুব তার এক বন্ধুকে ফোন করে, কারণ
তার বন্ধু উচ্চ মাধ্যমিক দিয়ে হোস্টেল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তার বন্ধুর নাম নীরব। সে ফোন করলো 2 বার, বাজার পর ফোনটা রিসিভ করলো। ধ্রুব তাকে বলল, নীরব, তুই কোন কলেজে অ্যাডমিশন নিয়েছিস রে? কেন? কলকাতায় একটা কলেজে। ওখানে হোস্টেল আছে, থাকার ব্যবস্থা হবে। হ্যাঁ, কেন হবে না? আমি যদিও হোস্টেলেই থাকি না কেন, পাশে আমার খালার বাড়ি, আমি ওখানেই থাকি। আমি তোদের কলেজে পড়াশোনা করব আর হোস্টেলে থাকবো। ঠিক আছে, সমস্যা নেই। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে সব ব্যবস্থা করে দেব। এখন একটা সত্যি কথা বল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? আমি একটু সমস্যার মধ্যে আছি। আমি শহরে কোনো কলেজ থেকে পড়াশোনা করতে চাই। ঠিক আছে, তুই চলে আয়, আমি ব্যবস্থা করে দেব। তারপর ধ্রুব নীরবের সাথে দেখা করে কলেজে অ্যাডমিশন নেয় ও হোস্টেল থেকে পড়াশোনা শুরু করে। আর ঠিক করে সে তার পরিবারের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না। তাকে জীবনে এগোতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। খুবই কান্নাকাটি করে। সেই কান্নায় হয়তো ধ্রুব কখনো দুর্বল হয়ে যেতে পারে। তাই সে ঠিক করলো সিম চেঞ্জ করে নেবে। সেই মতো সে তাই করলো। পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। ভাইপোর ফোন বন্ধ থেকে রেশমা খুব চিন্তা করতে থাকে। শারাফাত ইসলাম বোনকে বোঝায় আর বলল, তোকে আমি কতবার বলেছি তুই ওর জন্য চিন্তা করবি না? তুই কেন আমার কথা শুনতে চাস না? ভাইয়া, কে কি বললো তুমি যাচাই না করে ছেলেটাকে তাড়িয়ে দিলে একবার তো। কথাটা শেষ করতে দিল না। তার আগে শারাফাত ইসলাম রেশমাকে বলল, চুপ, একদম চুপ। আজ যেন কখনো আমার বাড়িতে এই বিষয়ে আলোচনা না হয়। যদি কিছু শুনতে পাই, আমার চেয়ে আর খারাপ কেউ হবে না। এদিকে রেশমার কাছ থেকে খবর পেয়ে তুলি ও তার মা নায়েশা বেগম বাড়ি চলে আসে। এসে ভাইয়াকে দেখতে না পেরে তুলি খুব মন খারাপ হয়ে যায়। সে তার ভাইয়াকে খুব ভালোবাসে। তুলি তার ফুপির কাছ থেকে সমস্ত ঘটনা শুনে তার বাবার ওপর খুব রাগ হয়। তুলি তার বাবাকে বলল, বাবা, তুমি কেন অন্যের কথা শুনে ভাইয়াকে তাড়িয়ে দিলে? তুমি কাজ ঠিক করনি। মেয়ের কথা শুনে রেগে যায় শারাফাত ইসলাম। সে তুলিকে ধমক দিয়ে বলল, তুই দুদিনের মেয়ে, আমাকে জ্ঞান দিতে এসেছিস, আমি তোর থেকে শিক্ষা নেব? বাবা রেগে গেছে দেখে তুলি আর কিছু বলে না। তুলির মা নায়েশা বেগম তুলিকে বলে, তোর বাবা যা ভালো বুঝেছে তাই করেছে, তোকে এই ব্যাপারে কিছু বলতে হবে না। মা, আমার নিজের ভাইয়া, তুমি কি বলছো এইসব কথা? নায়েশা বেগম ধ্রুবকে খুব পছন্দ না করলেও সে অপছন্দ করত না। নায়েশা বেগম এমনিতে খুব চুপচাপ প্রকৃতির মানুষ। প্রয়োজন ছাড়া সে কোনো কথাই বলে না। বিয়ের আগে শারাফাত ইসলাম বলে দিয়েছিল, আমার ছেলের ব্যাপারে সে যেন কখনো নাক না গলে। ধ্রুবর ব্যাপারে রেশমা যা করবে সেটাই হবে। তুমি কখনো ওর মা হওয়ার চেষ্টা করবে না। তাই নায়েশা বেগম কখনো ধ্রুবর ব্যাপারে কিছু বলেনি। তাই ধ্রুব কোথায় গেল, কি করছে, এসব বিষয়ে সে কখনোই মাথা ঘামায় না, আর কখনো বলবেও না। এদিকে রেশমা রুমে চুপ করে শুয়ে আছে। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। দেখে একটা অপরিচিত নাম্বার। রেশমা সালাম দেয় আর ফোনটা রিসিভ করে আর বলল, আসসালামু আলাইকুম, কে আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমাকে তুমি চিনছো না? আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী বলতে পারো, যে সবসময় তোমাকে নিয়ে চিন্তা করে। সে তোমার ভালো চায়, তুমি ভালো থাকো, হাসিমুখী থাকো। কিন্তু আমি দেখছি তোমার মনে শান্তি নেই, কারণ কি? রাজন চৌধুরীর কথায় রেশমা বিরক্ত হয়। যদিও সে রাজন চৌধুরীকে চিনতে পারেনি, তার ফোন নাম্বার জানে না। রাজন চৌধুরী একটু অন্য ভয়েসে কথা বলছিল। রেশমা রেগে গিয়ে বলল, আপনি কে আর কেন এত রাতে আমাকে ফোন করেছেন? আমার মন খারাপ সেটা আপনি জানলেন কি করে? বললাম না আপনার শুভাকাঙ্ক্ষী আমি। আপনার সব খবর রাখি, আর আপনি চিন্তা করবেন না, তাহলে আপনার প্রেশার বেড়ে যাবে। আমার চিন্তা আপনাকে করতে হবে না, আপনি নিজের চরকায় তেল দিন, এতে আমি ভালো থাকবো। কথাটা বলে রেশমা ফোনটা কেটে দেয়। রাজন চৌধুরী পুনরায় তাকে ফোন করে। রেশমা ফোনটা রিসিভ করে আর বলে, এই আপনি কি? আমাকে এইভাবে জ্বালাচ্ছেন কেন? কেন বোঝো না? আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কথা শোনার জন্য তোমাকে ফোন করি। তুমি জানো না? আপনি আমাকে ভালোবাসেন? আমার বয়স কত জানেন? জানি তো, 41 বছর। আর আমার কত জানেন? 48 বছর। আপনি আমার থেকে 6 বছরের ছোট। আর ভালোবাসার কোনো বয়স হয় না।
তাছাড়া আমি তো আজকের থেকে নয়, আপনাকে অনেকদিন আগে থেকেই ভালোবাসি। রাজন চৌধুরীর কথায় রেশমা রেগে যায় আর বলে, আপনার ভালোবাসার গোষ্ঠী গেলাই, ছোট লোক অসভ্য কোথাকার। বাড়িতে মা বোন নেই, এই বয়সে ভীমরতি হয়েছে। আর আমাকে একদম ফোন করবে না। এবার যদি ফোন করেন আমি কিন্তু কমপ্লেন করব। কথাটা বলেই রেশমা ফোনটা কেটে দেয় আর সাথে সাথে সুইচ অফ করে দেয়। রাজন চৌধুরী উচ্চস্বরে হেসে ওঠে আর মনে মনে বলল, তোমাকেও তোমার পরিবারকে শেষ করার একমাত্র আমার লক্ষ্য। যতদিন না তা করতে পারছি ততদিন তোমাকে আমি জ্বালাতন করেই যাবই। আমি কিছু ভুলে যাইনি। কথাটা বলেই রাজন চৌধুরী হাসতে থাকে। রাজন চৌধুরী ধ্রুবর ফুপি রেশমাকে ভালোবাসত। রেশমা তাকে পছন্দ করত, কিন্তু হঠাৎ তার খালাতো বোন ও প্রিয় বান্ধবী চৈতালির সাথে তার ভাইয়া শারাফাত ইসলামের বিয়ে হয়। তারপরও সব ঠিকঠাকই ছিল। রাজন চৌধুরীর প্রেমও চলছিল রেশমার সাথে। হঠাৎ করে চৈতালি বেগম মারা যায় আর ধ্রুবকে মানুষ করার দায়িত্ব দিয়ে যায় রেশমার কাছে। সেই থেকে রেশমা রাজন চৌধুরীর জীবন থেকে নিজেকে সরিয়ে নেয় এবং ধ্রুবকে ভালো করে মানুষ করার চেষ্টা করে। রাজন চৌধুরী অনেকবার তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু রেশমা তাকে না করে দিয়েছে আর বলেছে সবার থেকে ধ্রুব আগে। তাই সে কখনো বিয়ে করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ করে এবং ধ্রুবকে নিয়ে থাকবে। তারপর শারাফাত ইসলাম নানা রকম কথা শোনায়। রাজন চৌধুরী জব ছেড়ে কানাডায় চলে যায় এবং ওখানে গিয়ে বিজনেস শুরু করে। 5 বছর পর তার মা খুব অসুস্থ হয়ে পড়লে মায়ের অসুস্থতার খবর পেয়ে সে দেশে ফিরে আসে। তারপর মায়ের অনুরোধে সে বাবা মার দেখা মেয়েকে বিয়ে করে। বিয়ের 2 বছরের মাথায় তার কন্যা আয়রার জন্ম হয়। আয়রা হবার পর রাজন চৌধুরী পুরোপুরি সংসারী হওয়ার চেষ্টা করে, কিন্তু কোথায় একটা রেশমা ও শারাফাত ইসলামের কথা সে ভুলতে পারে না। বিয়ের 10 বছরের মাথায় তার স্ত্রীর শারীরিক কিছু সমস্যা দেখা যায় এবং সে বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকে। ডাক্তার বলেছে তার শরীরে নার্ভের সমস্যা, খুব যত্ন করতে হবে, তা না হলে বেশি দিন বাঁচানো যাবে না। রাজন চৌধুরী দেশে ফিরে আবার এখানে এসে বিজনেস শুরু করে। শারাফাত ইসলামের সাথে তার বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হয়। সে বাড়িতে গিয়ে রেশমার সাথে ধ্রুবকে দেখে সহ্য করতে পারে না। তারপর সে পরিকল্পনা করতে থাকে, কিন্তু কিছুতেই সফল হয় না। আর যেদিন ধ্রুবকে জুয়ার আসরে দেখে তখন ওর মাথায় পরিকল্পনা আসে এবং সেটা সাকসেস হয়ে যায়। এবার সে একটা অন্য খেলায় মেতেছে। কোটি টাকার ডিল ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য শারাফাত ইসলাম বুকে ব্যথা অনুভব করে সে অবস্থায় বাড়ি ফিরে আসে। তাকে দেখে রেশমা বলে, ভাইয়া তোমার কি হয়েছে? শারাফাত ইসলাম কোনো কথাই বলতে পারে না। সে সোফাতে মুখ গুজে পড়ে যায়। নাইসা বেগম ছুটে আসে, সাথে সাথেই পারিবারিক ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার সব কিছু চেক আপ করে বলে ওনার হার্ট অ্যাটাক হয়েছে, ওনাকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে, না হলে বাঁচানো যাবে না। তারপর ডাক্তারের কথা মতো শারাফাত ইসলামকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তার হার্টের সার্জারি করা হয়। অনেক টাকা খরচ হয়ে যায়। এদিকে কোম্পানিতে অনেক লোন নেওয়া ছিল। একের পর এক প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায়। কোম্পানি দেউলিয়া হয়ে পড়ে। সব কথা শুনে রেশমা তুলিকে বলল, এবার কি হবে তুলি? আমাদের তো সব কিছু শেষ হয়ে গেল। ফুপির কথা শুনে তুলি বলল, কিচ্ছু শেষ হয়নি। তুমি ফোন নাম্বার দাও, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া একমাত্র পারবে এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে। তুলির কথায় রেশমা অসহায় ভাব দেখিয়ে বলে, আমি কি চেষ্টা করিনি? কিন্তু তোর ভাইয়ের ফোন সুইচ অফ বলছে। ফুপির কথায় রেশমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলল, ভাইয়া এত নিষ্ঠুর হয়ে গেল ফুপি। ভাইয়া, আমার ভাইয়া তো এত ভালো ছিল। তারপরে রেশমা তুলির সাথে আলোচনা করে তাদের সমস্ত কোম্পানির বিক্রি করে বাজারে লোন পরিশোধ করার সিদ্ধান্ত নিল। রেশমা তাদের ম্যানেজারকে সমস্ত ঘটনা খুলে বলল। খবর যায় রাজন চৌধুরীর কাছে। সে তো খুশিতে নাচতে থাকে, কারণ তার পরিকল্পনা সফল হয়েছে। সে তো শারাফাত ইসলামের পরিবারকে এভাবে দেখতে চেয়েছিল। নিজের বাড়ি ছাড়া ওদের আর কিছু অবশিষ্ট রইল না। রেশমা বাড়িতে বসে সেলাইয়ের কাজ করে। নাইসা বেগম ছোটো ছোটো বাচ্চাদের পড়ায়। এইভাবে কেটে গেল কয়েকটা বছর। এদিকে ধ্রুব পড়াশোনা শেষ, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
তার বন্ধু সিফাত একটা কোচিং চালায়। ধ্রুবকে বলেছিল যে কোচিংয়ে জয়েন করতে, তাহলে প্রস্তুতিতে অভিজ্ঞতা থাকবে। ধ্রুব রাজি হয়েছে, তাই সে দেখা করতে এসেছে। ধ্রুবকে দেখে সিফাত বলল, ভিতরে আয়। তো ছাত্রছাত্রী কই? এখনই চলে আসবে। 5টা থেকে 7টা পর্যন্ত 2 ঘন্টা। আজকে থেকে আবার নতুন কিছু ছাত্রী এখানে জয়েন করবে। 5টা বাজার সাথে সাথে ছেলেমেয়েরা কোচিংয়ে আসে। ধ্রুব দেখলো একটা মেয়ে লাল রঙের সালোয়ার পরে ভেতরে ঢুকলো। মেয়েটার রং শ্যামবর্ণ, কিন্তু মুখের মধ্যে একটা মায়া লুকিয়ে আছে, যা প্রথম দেখাতেই ধ্রুবকে আকৃষ্ট করেছে। ধ্রুব যখন এইসব ভাবছিল, তখন সিফাত সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল, স্টুডেন্ট, এই ছেলেটাকে দেখেছো? ইনি এই কোচিংয়ের নতুন টিচার। নাম আবরাব ইসলাম ধ্রুব। ইনি তোমাদের আজকে থেকে ম্যাথ করাবেন। তারপর ওখানে উপস্থিত এক ছাত্রীকে সিফাত বলল, তোমার নাম আয়রা, রাইট? তুমি তাহলে ফোন করেছিলে? আসসালামু আলাইকুম স্যার, আমার নাম আয়রা, আমি প্রথম বর্ষের ছাত্রী। আমি আপনাকে ফোন করেছিলাম। তুমি আমাদের কোচিংয়ের নিয়ম কানুন সব জানো তো? আচ্ছা, জানি। আমি আমার বান্ধবী রায়সার কাছে সব শুনেছি। তারপর সিফাত ধ্রুবকে দেখিয়ে দিয়ে আয়রাকে বলল, আয়রা, এর নাম ধ্রুব। এই কোচিংয়ে আজকে থেকে ও তোমাদের ম্যাথ পড়াবে। আজকে যেমন ধ্রুবর প্রথম দিন, তেমন তোমারও প্রথম দিন। কথাটা শুনে আয়রা ধ্রুবর দিকে তাকিয়ে দেখল। ধ্রুবও দেখল। দুজনের চোখাচোখি হলো। ধ্রুব কিছু না বলে প্রত্যেকে তাদের নাম জিজ্ঞাসা করলো। মোট 18 জন ছেলে মেয়ে। সবার শেষে আয়রার কাছে এসে বলল, তোমার নামটা জেনে গিয়েছি, আর তোমাকে বলতে হবে না, বসে পড়ো। পড়াতে পড়াতে আয়রা কয়েকবার ধ্রুবকে দেখল। ধ্রুব সেটা খেয়াল করেছে। ক্লাস শেষে আয়রা তার বন্ধু রাইসার সাথে যাচ্ছিল। রাইসা আয়রাকে বলল, আয়রা স্যারের পড়ানো কেমন লাগলো? ভালো লাগলো। একটা কথা বলবো, সত্যি বলবি? মিথ্যে কেন বলবো? আমার কেন যেন মনে হচ্ছে তুই আর ধ্রুব স্যার দুজন দুজনকে চিনিস। রাইসার কথা শুনে আয়রা বলল, তুই কী সব উল্টোপাল্টা কথা বলছিস? আমি কেন স্যারকে চিনবো? স্যারকে আজকে আমি প্রথম দেখলাম। অত রেগে যাচ্ছিস কেন? মনে হলো তাই বললাম। আয়রা হোস্টেলে থেকে পড়াশোনা করছে। মাঝে মাঝে ছুটি পেলে সে বাড়িতে যায়। ধ্রুব স্যারের প্রতি তার একটা সুপ্ত অনুভূতি জন্ম নিয়েছে। সেটা চেয়ে বুঝতে পারছে, তবু চেষ্টা করছে নিজেকে কন্ট্রোল করা। কিছুদিন পর ধ্রুব আয়রাকে বলল, আয়রা, তোমাকে কিছু প্রশ্ন দেওয়া ছিল, সেইগুলো তৈরি করে আনতে বলা হয়েছিল। তুমি দেখছি কিছুই করনি। আবার যে দুটো করেছো তাও তোমার ভুল হয়েছে। এরকম করলে চলবে? পড়াশোনায় মনোযোগী হও। কেন তো অমনোযোগী? কোনো সমস্যার মধ্যে আছো কি? না স্যার। ঠিক আছে, আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের পরীক্ষা নেব। এই সপ্তাহে পরশুদিন তোমাদের পরীক্ষা নেব, আর পরীক্ষা হবে 50 নম্বরে। প্রত্যেককে ভালো করে লিখতে হবে, আজকে বলে দিলাম। তারপরের দিন সবাই পরীক্ষা দেয়। খাতা চেক করতে করতে ধ্রুবর খুব বাজে লাগে। আয়রা সব প্রশ্নের উত্তর দেয়নি, আর যেইগুলো দিয়েছে তাও দায়সারাভাবে। আয়রা খুব বিরক্ত হয়। পড়াশোনার ফাঁকি দেওয়া সে একদমই পছন্দ করে না। তাই সে কোচিংয়ে আয়রাকে বলল, আয়রা, তোমার ফোন নাম্বারটা দিবে? আমি তোমার গার্ডিয়ানকে ফোন করব। ধ্রুবর প্রশ্ন শুনে আয়রা ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, কেন স্যার ফোন করবেন? কারণ তুমি প্রচুর উদাসীন। তুমি অনার্সের মেয়ে, এত উদাসীন হলে হবে কি করে? ধ্রুবর কথায় কাঁদতে কাঁদতে আয়রা বলল, স্যার, মাকে বলবেন না। আসলে ইদানিং মায়ের শরীরটা ভালো নেই, সেই জন্য চিন্তা হয়। আমি হোস্টেলে থাকি, মা একা থাকে। জানি কাজের লোক দেখাশুনো করে, তবু মায়ের কথা মনে হয়। তবে আমি কথা দিচ্ছি, আমি এবার ভালো করে পড়াশুনো করব। আপনাকে অভিযোগ করার সুযোগ দেব না। মায়ের কথা বলতে ধ্রুবর মনটা খারাপ হয়ে যায়। তার যখন 8 মাস বয়স, সেও তার মাকে হারিয়েছে। ফুপির কাছে মানুষ হয়েছে। ফুপি মায়ের ভালোবাসা দিয়েছে। এখন অনেক দিন ফুপির সাথে কথা হয় না। তাই আয়রার দুঃখ বুঝতে পেরে ধ্রুব বলল,
ঠিক আছে আয়রা, তবে মন দিয়ে পড়াশোনা করো। উদাসীন থাকলে তোমার ক্ষতি। সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আছে, আর এই সমস্যা নিয়ে আমাদের চলতে হবে। প্রত্যেকটা মানুষকে লড়াই করতে হবে। সবাই সব কিছু পায় না, ভাগ্য তো আমাদের মেনে চলতে হবে। আমি তোমার ভালোর জন্য বললাম। এদিকে তুলি তার বান্ধবী মিতুদের বাড়িতে এসেছে। মিতুর বার্থডে উপলক্ষে সে শুনেছে মিতুর ভাইরা পুলিশে চাকরি করে এবং খুব রাগী। তুলি মিতুদের রুমে বসেছিল, তার ভাইয়ার মুখোমুখি হতে চায় না। কিছুক্ষণ পর মিতু রুমে আসে আর তুলিকে বলে, এই রুমে বসে থাকলে হবে? বাইরে যাবি না? আমি বাইরে যাব না, আমি এখানেই ঠিক আছি। হারি কেক কাটা হবে, সবাই এসে গেছে, তোকে মা ডাকছে। তুই চল, তুই না থাকলে ভালো লাগে। তুই কেক কাট না, অসুবিধা নেই, আমি এখানেই ঠিক আছি। আমি বুঝতে পারছি তুই আমার ভাইয়ার জন্য বাইরে যেতে রাজি নয়, তাই তো? আমি তোর ভাইয়াকে ভয় পাবো কেন? তোর ভাইয়া কি বাঘ না ভাল্লুক? আমার ভাইয়া ভাগ ভাল্লুক নয়, ঠিক কথা, কিন্তু সে পুলিশে চাকরি করে। আর আমি জানি তো তুই আমার ভাইয়ের রাগ সম্পর্কে শুনেছিস, তাই তো ভাইয়া সম্পর্কে ভয় কাজ করছে। তবে আপাতত ভয় না খেলে চলবে। ভাইয়ার অফিস থেকে আর্জেন্ট একটা কল এসেছিল, তাই ভাইয়া চলে গেছে। তুই এখন নিশ্চিন্তে আমার সাথে কি কেকটা কাটতে পারবি? মিতুর কথা শুনে তুলি বসা থেকে উঠে পড়ে আর বলে, সত্যি বলছিস? সত্যি বলছি। তুই আমার খুব হাসি পাচ্ছে। ভাইয়া থাকলে ভালো হতো। আমি ঠিক করেছি, ভাইয়া যদি তোকে পছন্দ করে আর তুই যদি পছন্দ করিস, তাহলে আমি বাবা মাকে বলে তোকে আমার ভাবি বানাবো। আমার বই গেছি তোর ভাবি হতে। তোর ওই রকম রাগী ভাইয়ের কখনোই আমি বউ হব না। আমার এই রকম রাগী লোককে পছন্দ নয়। ঠিক আছে, সে তখন দেখা যাবে। তা না হলে আমার এক খালাতো ভাই আছে, তন্ময় ভাইয়া। সে খুব শান্ত স্বভাবের। ভাইয়ার সমবয়সী সেই রকম হলে তন্ময় ভাইয়ার সাথে তোর বিয়ে দেব। শুধু শান্ত হলে হবে না, ভালো মানুষ হতে হবে। তন্ময় ভাইয়া খুব ভালো মানুষ, রেলের ইঞ্জিনিয়ার। রাতের বেলা ধ্রুব দেখে একটা নাম্বার থেকে ফোন আসছে। নাম্বারটা অপরিচিত। রিসিভ করলো আর বলল, হ্যালো, কে বলছেন? কণ্ঠ শুনে আয়রা প্রথমে একটু থতমত খেল, তারপর একটু স্বাভাবিক হয়ে সে বলল, স্যার, আমি আয়রা বলছি। শুনলাম আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কেমন আছেন এখন? আয়রার ফোন পেয়ে ধ্রুব মনে একটা অন্য অনুভূতি তৈরি হলো। তার ভালো লাগলো। ধ্রুব বলল, ভালো আছি, সেরকম কিছু হয়নি, শুধু একটু অন্যমনস্ক ছিলাম বলে বাইক থেকে পড়ে গিয়ে হাতে হালকা আঘাত পেয়েছি। এখন ঠিক আছি। কোথায় আছেন? ডাক্তার দেখিয়েছেন? কোথায় থাকবো, বাড়িতেই আছি। সেরকম তো কিছু হয়নি, ডাক্তার দেখানোর দরকার হয়নি। ও আচ্ছা। তুমি কোথা থেকে খবরটা পেলে? আমার বান্ধবী নেহা তখন রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই দেখেছে। আয়রার কথা শুনে ধ্রুব বলল, ও, তারপর আমি বাইক চালিয়ে নিজে চলে এসেছি, সেটা বলেছে? হ্যাঁ স্যার, বলেছে। তাহলে তোমাকে বুঝে নিতে হবে, নিশ্চয়ই আমার আঘাত জোরালো হয়নি। আয়রা বুঝতে পারছে ধ্রুব বিরক্ত হচ্ছে। আয়রা বলল, আমার মনে হয় আমি ফোন করেছি বলে আপনি বিরক্ত হচ্ছেন। না না, বিরক্ত হবে কেন, ভালো লাগছে কথা বলতে। ধ্রুবর কথা শুনে আয়রা খুশি হয়ে বলল, সত্যি বলছেন স্যার? আয়রার কথা শুনে ধ্রুবর হাসি পেল। সে হাসি চেপে রেখে বলল, কেন শুধু শুধু মিথ্যা বলবো? তা ঠিক স্যার। তারপর দুজনে চুপচাপ, কিন্তু দুজনেই কানে ফোন আছে। দুজনের নিঃশ্বাস দুজনে শুনতে পাচ্ছে। আয়রা কিছুক্ষণ থেকে ধ্রুবকে বলল, আচ্ছা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। অনুমতি লাগবে না, বলে ফেলো। কিছু মনে করবেন না তো স্যার? আমাকে খারাপ ভাববেন না তো? বললাম তো কিছু মনে করব না। ধ্রুবর অনুমতি পেয়ে আয়রা চোখ বুজে, তারপর অনেক সাহস সঞ্চার করে বলল, স্যার, কাউকে ভালোবাসা অপরাধ? না, অপরাধ নয়। যদি সেই ব্যক্তির সম্মতি থাকে তাহলে অপরাধ হবে কেন? জানি না স্যার, ঠিক না ভুল বুঝতে পারছি না। আর সেই ব্যক্তি মতামত কি আমি ঠিক জানি না, তবে আমি না চাইতেও সেই ব্যক্তিকে খুব ভালোবেসে ফেলেছি।
তাকে ছাড়া নিঃস্ব বুঝতে পারছি না ইদানিং কেন এরকম হচ্ছে, আর নিজের সাথে লড়াই করতে পারছি না, খুব কষ্ট পাচ্ছি। তাই আজকে বলে দিলাম আমি আপনাকে ভালোবাসি স্যার, আই লাভ ইউ। তারপর থেমে কিছুটা নিঃশ্বাস নিয়ে বলল, দুঃখিত স্যার, কিছু মনে করবেন না, আমার অনুভূতিকে আমি আর লুকিয়ে রাখতে পারলাম না। কথাটা বলে আয়রা ফোনটা কেটে দেয়। ধ্রুব কিছুদিন ধরে বুঝতে পারছিল আয়রার মনোভাব, তবু সে কিছু বলেনি। একটা পুরুষ হয়ে সে যেখানে আগে বলবে, সেখানে একটা মেয়ে তাকে আগে থেকে বলে দিল। যেদিন প্রথম তাকে দেখে সেদিনই ক্লাসের মধ্যে আয়রাকে ওর ভালো লেগে যায়, কিন্তু যেহেতু কোচিংয়ে পড়ায় তাই সে কিছু বলেনি। ভেবেছিল আর 1 বছর মাত্র পড়াবে, তার মধ্যে আশা করি চাকরি পেয়ে যাবে, তারপর ওকে প্রস্তাব দেবে। কিন্তু তার আগে মেয়েটা ওকে বলে বসলো। মনে মনে হাসলো ধ্রুব আর বলল, ঠিক আছে পাগলি, আর তোমাকে অপেক্ষা করাবো না। তোমার ভালোবাসা আমি গ্রহণ করলাম। তোমার প্রতি আমার অনুভূতি আমার তোমাকে দেখার পর থেকেই জন্ম নিয়েছে। তবে আমি অপেক্ষা করছিলাম, ভালোই হয়েছে তুমি আগে থেকে বলে দিলে। তার পরের দিন খুব সকালে আয়রার কাছে খবর আসে তার মা খুব অসুস্থ, তাই সে বাড়ি চলে যায়। গিয়ে দেখে মা শুয়ে আছে, আর মায়ের অবস্থা দেখে তার খুব কষ্ট হয় আর রাগ হয় বাবার উপর। এত বাড়াবাড়ি কেন? বাবা মাকে হসপিটালে ভর্তি করেনি। তার বাবা বাড়িতে এসে আয়রা তার বাবাকে বলল, বাবা তুমি দেখতে পাচ্ছ মায়ের এত শরীর খারাপ, তুমি এখনো মাকে বাড়িতে রেখেছো কেন? এখনো হসপিটালে দাওনি? কতবার হসপিটালে ভর্তি করবো, আর কে ওখানে বসে থাকবে? বাড়িতে ডাক্তার দেখছে। আর তোর মা আজকে নতুন নয়, দীর্ঘ 10 বছর বিছানায় পড়ে আছে। এই 10 বছর ধরে শুধু চিকিৎসাই চলছে, কোনো তো উন্নতি বা অবনতির কিছুই হচ্ছে না। তা বলে তুমি বাড়িতে রেখে দেবে? হ্যাঁ, রেখে দেব। আমার বিজনেস আছে, কোম্পানির নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। সেখানে তোর মাকে যদি ভর্তি করি, আমাকে ওখানে বসে থাকতে হবে। তুই হোস্টেলে থাকিস, তাই তোর মাকে ভর্তি করিনি। বাড়িতেই তোর ডাক্তার আঙ্কেল দেখেছে। আর তোকে খবর কে দিয়েছে যে তুই 7 সকালে বাড়িতে চলে এসেছিস? বাবার কথায় বিরক্ত হয়ে আয়রা বলল, কে আবার দেবে? মনি খালা ফোন করেছিল। তা কতদিন ছুটিতে এসেছিস? 2 দিন ছুটি নিয়ে এসেছি। 2 দিন ধরে মায়ের সেবা কর, দেখবি তোর মা ভালো হয়ে যাবে। তার পরের দিন আয়রা তার মাকে হসপিটালে অ্যাডমিট করে মামনি বেগমকে দেখে ডাক্তার খৈতান বলল, দেখুন, আপনার মায়ের অবস্থা ভালো নয়, পালস রেট কমে গেছে, ওনার অ্যাটাক হয়েছে। ডাক্তারের কথা শুনে আয়রা কান্না শুরু করে দেয় আর বলে, প্লিজ স্যার, আমার মাকে বাঁচান, আমার মা ছাড়া আমি যে নিঃস্ব হয়ে যাব। আমরা চেষ্টা করছি, প্লিজ আল্লাহকে ডাকুন, একমাত্র উনি ভরসা। আয়রা তার বাবাকে ফোন করে আর বলল, বাবা তুমি কোথায় আছো? রাজন চৌধুরী তখন এক কোম্পানির সাথে জরুরি মিটিং করছিল। হঠাৎ মেয়ের ফোনটা বাজায়, সে ফোনটা কেটে দেয়। এতে আয়রা কষ্ট পায় আর মনে মনে বলে, জানি বাবা তুমি মাকে ভালোবাসো না, তা বলে এভাবে তুমি মাকে কষ্ট দিও না। 20 বছরের দাম্পত্য জীবন তোমাদের কিচ্ছু মনে হচ্ছে না? এত নিষ্ঠুর কেন বাবা তুমি? আমি তো তোমাকে পৃথিবীর বেস্ট বাবা ভাবি, কিন্তু মায়ের প্রতি এই অবহেলা, এটা যে আমাকে কষ্ট দিচ্ছে। প্লিজ বাবা তুমি ফোনটা ধরো। কথাটা বলে আয়রা আবার ফোন করে। রাজন চৌধুরী ফোন রিসিভ করে আর বলল, ক্লায়েন্টের সঙ্গে মিটিং করছি, আমি একটু ফাঁকা হয়ে ফোন করছি। ফোনের ওপাশ থেকে আয়রা ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে, বাবা তুমি এত নিষ্ঠুর কেন? 20 বছরের দাম্পত্য জীবনে তুমি কি মাকে একটুও ভালোবাসতে পারোনি? প্লিজ বাবা মাকে কষ্ট দিও না, মায়ের অবস্থা ভালো নয়। আমি মাকে হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তার চিকিৎসা করছে, ওরা কিছু বলতে পারছে না। আমি নিজেকে খুব অসহায় লাগছে, তুমি বাবা চলে এসো। মেয়ের কান্না শুনে রাজন চৌধুরীর কষ্ট হয়। ওই মহিলার প্রতি ভালোবাসা না থাকলেও কিন্তু দায়িত্ব আছে, মেয়েকে কষ্ট দেওয়া ঠিক হবে না। তাই মিটিং ক্যান্সেল করে হসপিটালে আসে। বাবাকে দেখে আয়রা কান্নায় ভেঙে পড়ে আর বলল, বাবা তুমি এসেছো, মা যে তোমার কথা বলছিল।
ঠিক তখনই ডক্টর খৈতান আইসিইউ থেকে বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে আয়রা ও রাজন চৌধুরী এগিয়ে যায়। ডক্টর খৈতান আয়রাকে উদ্দেশ্য করে বলল, সরি ম্যাডাম, আপনার মাকে বাঁচাতে পারলাম না। ডক্টর খৈতানের মুখ থেকে এই কথা শুনে আয়রা কান্নায় ভেঙে পড়ে। রাজন চৌধুরী মেয়েকে সান্ত্বনা দেয় আর বলল, কান্না করিস আয়রা, কি করবি? নিয়তির উপর তো কারো হাত নেই। আমিও তো চেষ্টা করেছি। আজকে 10 বছর তোর মা বিছানায় পড়ে আছে, আমি তো চিকিৎসা করেছি, কি করব বল? বাবার কথায় আয়রা বাবার দিকে তাকালো আর বলল, শুধু টাকা খরচ করলেই হবে বাবা? তুমি কখনো মাকে একটু ভালোবেসেছো? তোমার ভালোবাসা মায়ের প্রয়োজন ছিল, কিন্তু তুমি তো করনি। তুমি যদি ভালোবাসতে, একটু আদর করে মায়ের সাথে কথা বলতে, হয়তো মা আরও কিছুদিন বাঁচত। কিছুটা তোমার অবহেলায় মাকে চলে যেতে হলো। তোমাকে আমি ভালোবাসি বাবা, তাই তোমার ভুলটাকে ক্ষমা করে দিয়েছি। তা বলে তোমার প্রতি অভিযোগ নেই, এটা কিন্তু ঠিক নয়। মেয়ের কথায় রাজন চৌধুরী কিছু বলল না, শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল আর মৃত স্ত্রীর উদ্দেশ্যে মনে মনে বলল, সরি মামুনি, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে সত্যি আমি ভালোবাসতে পারিনি, আমি ভালো স্বামী হতে পারিনি, তবে অবশ্যই আমি ভালো বাবা হব। আমি তোমার সন্তানকে খুব সুন্দর করে মানুষ করব। আমি আয়রার প্রতি যে দায়িত্বশীলতা ছিলাম সেটাই থাকব। হয়তো রেশমাকে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু মেয়ের সাথে অবিচার করব না। এদিকে ধ্রুব কোচিংয়ে এসে আয়রাকে দেখতে পায় না। সে ভেবেছিল আয়রা আসলে প্রস্তাব দেবে, তারপর যা হবে দেখা যাবে। কোচিং আর সে বেশি দিন পড়াবে না, সেই রকম সিফাতের সাথে কথা হয়েছে। কারণ পরীক্ষায় পাশ করে গেছে, ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, খুব ভালোই পারফর্ম করেছে। আশা করছে খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে, আর চাকরি পেয়ে গেলে আর কোচিং আসবে না। কিন্তু কোচিংয়ে এসে ধ্রুব আয়রাকে দেখতে পেল না। আজ 2 দিন হলো আয়রা কোচিংয়ে আসছে না। তার চিন্তা হচ্ছিল, তাই সে থাকতে না পেরে রাতের দিকে আয়রাকে ফোন করে। কিছুক্ষণ বাজার পর একজন মহিলা ফোন রিসিভ করে আর জিজ্ঞাসা করে, আপনি কে বলছেন? আমি আয়রার কোচিংয়ের স্যার ধ্রুব বলছি। আয়রার সাথে একটু কথা আছে। ও কোথায়? ওর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, খবর পেয়ে তাইও বাড়িতে এসেছে। তা ওর মা কেমন আছে? মারা গেছে। মেয়েটা খুব কান্নাকাটি করছে। এই মুহূর্তকে ফোন দেওয়া যাবে না, আপনি পরে ফোন করবেন। কথাটা শুনে ধ্রুবর মন খারাপ হয়ে যায়। ধ্রুব বলল, ঠিক আছে, আমি পরে কথা বলবো, এখন রাখছি। মণি রাজন চৌধুরীর কাজের মেয়ে, তাকে ছোটবেলা থেকেই আয়রা খালা বলে ডাকে। আর মনির খালা খুব ভালোবাসে আয়রাকে। মা অসুস্থ থাকায় এই খালা আয়রার খেয়াল রাখত। রাতের বেলা আয়রা একটু স্বাভাবিক হলে মণি খালা আয়রাকে বলল, আয়রা, তোমার কোচিংয়ের স্যার ফোন করেছিল। কোচিংয়ের স্যার বলতেই আয়রা জিজ্ঞাসা করলো, কি নাম? নাম ধ্রুব স্যার বলল। তারপর আমি সব ঘটনা বলতেই সে বলল পরে কথা বলবো বলে ফোনটা কেটে দিল। ধ্রুবর কথা বলতেই আয়রার মনের মধ্যে একটা অনুভূতি খেলা করলো। এত কষ্টের মধ্যে তার মনে হলো এক পশলা বৃষ্টি, তাই তারও ইচ্ছে করলো ধ্রুবর সাথে কথা বলতে। সে মণিকে বলল, খালা আমার ফোনটা এনে দাও। মনির কাছ থেকে ফোন নিয়ে আয়রা ধ্রুবকে ফোন করে ধ্রুবর সাথে সাথে ফোনটা রিসিভ করে আর বলল, সরি আয়রা, আমি জানতাম না তোমার মায়ের বিষয়টা শোনার পর থেকে খুব খারাপ লাগছে। ধ্রুবর কথায় আয়রা কেঁদে ফেলল আর কাঁদতে কাঁদতে বলল, আসলে মা এমনিতে অসুস্থ ছিল, এবারে খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। আমি সেই দিন রাতে খবর পাই, সাথে সাথেই চলে আসি। তারপর মাকে হসপিটালে ভর্তি করি, কিন্তু কিছু করার নেই, অ্যাটাক হয়েছিল, তাই মাকে আর আমরা বাঁচাতে পারলাম না। কথাটা বলে আয়রা কেঁদে ফেলে। ধ্রুব বলে, কান্না করো না, কি করবে বলো? বাবা মা কারো চিরকাল বেঁচে থাকে না। তুমি জানো, আমার যখন 8 মাস বয়স তখন আমার মা মারা যায়। আমি মাকে ভালো করে দেখিয়েই নাই, তাই তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। নিজেকে শক্ত করো,
সামনে পরীক্ষা আছে, তাই মন খারাপ করো না। জানি ভোলা যাবে না, তবুও নিজেকে শক্ত করো। তুমি ফিরে এসো। আসলে আমি ফোন করেছিলাম, সামনের সপ্তাহে যে এক্সামটা নেওয়ার কথা ছিল আমি নেব না। তুমি ভালো থেকো, এখন রাখছি, পরে কথা বলবো ইনশাল্লাহ। কথাটা বলে ধ্রুব ফোনটা কেটে দেয়। আয়রা তখন ফুপিয়ে কান্না শুরু করে দেয়। ঠিক তখনই তার বাবা রাজন চৌধুরী তার রুমে ঢোকে। আয়রাকে কান্না করতে দেখে রাজন চৌধুরী বলল, আর কত কান্না করবি মা, নিজেকে শক্ত কর। কি করবি বল, তোকে কে ফোন করেছিল? বাবার কথায় আয়রা ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমাদের কোচিংয়ে স্যার। আসলে সামনে বৃহস্পতিবারে এক্সাম নেওয়ার কথা ছিল, উনি নেবেন না, সেই জন্য উনি ক্যান্সেল করেছেন, ওটাই জানালো। ও আচ্ছা। তারপর রাজন চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তা কবে হোস্টেলে ফিরে যাবি? সামনে সোমবার চলে যাব, এক্সামে বেশি দিন সময় নেই। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা কর, কোনো অসুবিধা হলে তোর বাবাকে জানাবি। আজকে রেশমা বাজারে গিয়েছিল কিছু কেনাকাটা করতে, আর সেখানে তারা পরিচিত ভদ্রলোকের মাধ্যমে জানতে পারে রাজন চৌধুরীর স্ত্রী মারা গেছে। সে শুনেছিল অনেকদিন থেকে অসুস্থ। কথাটা শুনে রেশমার মনটা খারাপ হয়ে যায়। সে রাতের দিকে রাজন চৌধুরীকে ফোন করে। ফোনে রেশমার নামটা দেখে রাজন চৌধুরীর মুখে হাসি ফোটে। সে ফোনটা রিসিভ করলেই রেশমা বলল, আসসালামু আলাইকুম রাজন ভাইয়া, আমি রেশমা বলছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। খুব খারাপ লাগছে আপনার স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে। কি আর করা যাবে, নিয়তির উপর তো আর কোনো হাত নেই। চেষ্টা যে করিনি তা নয়, এখন মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে। তা না হলে তুমি তো আমাকে ফোন করতে না। রাজন চৌধুরীর কথা শুনে রেশমা বুঝতে পারল রাজন চৌধুরী এবার উল্টোপাল্টা কথা বলবে, তাই সে কথা না বাড়িয়ে বলল, নিজের ও নিজের মেয়ের খেয়াল রাখবেন। এখন রাখছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। আয়রা আজকে কলেজ শেষে কোচিং এসেছে। আজকে ধ্রুব স্যারের ক্লাস আছে। আয়রাকে দেখে ধ্রুব বলল, ভালো আছো আয়রা? আসসালামু আলাইকুম স্যার, আমি ভালো আছি। ধ্রুব আর কিছু না বলে ক্লাস নিল। ক্লাস শেষে আয়রা ফোনেতে মেসেজ পাঠালো। আয়রা মেসেজ পড়ে দেখলো স্যার লিখেছে ক্লাস শেষে অপেক্ষা করবে, তোমার সাথে কিছু কথা আছে। ক্লাস শেষে আয়রা দাঁড়িয়ে আছে দেখে তার বান্ধবী রাইসা বলল, কি রায়রা, তুই যাবি না? এখন অপেক্ষা করছিস? রাইসার কথায় আয়রা বলল, আমি একটু সিফাত স্যারের সাথে দেখা করব। আমার 2 মাসের বেতন বাকি আছে, সেটা দেব স্যারকে। ফোন করেছিলাম, স্যার আমাকে একটু ওয়েট করতে বলেছে। তোরা চলে যা, আমি একাই চলে যাব। আয়রার কথায় রাইসা ও তার বান্ধবীদের মন খারাপ হয়ে গেল। রাইসা বলল, তুই কি বলছিস আয়রা? আজই তোকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাব। তোমার আপুর ছেলে হয়েছে, সেজন্য ট্রিট দিবে, আর তুই বলছিস যাবি না? ঠিক আছে, তোরা আজকে যা, আমি পরে খেয়ে নেব। ধ্রুব স্যার আছে, তুই টাকাটা ওনাকে দিয়ে দে না। ধ্রুব স্যারকে দিলে হবে না, সিফাত স্যারের সাথে দরকার আছে, ওনাকে দেব। তাছাড়া স্যারের বইমেলা যাওয়ার কথা ছিল, আমি একটা বই আনতে বলেছিলাম, সেটা এনেছে কিনা জিজ্ঞেস করব। সেটা তো তুই থেকে ফোন করে জিজ্ঞাসা করতে পারিস। রাইসা বুঝতে পারল আয়রা তাদের সাথে যেতে চাইছে না, তাই আর রাইসা বলল, ঠিক আছে, তোকে আমাদের সাথে যেতে হবে না, বুঝতে পারছি তোর সমস্যা আছে, তুই তাহলে অপেক্ষা কর, আমরা আসছি। কথাটা বলে রাইসা ও তার বান্ধবীরা সবাই চলে গেল। রুমের ভেতর থেকে ধ্রুব ওদের সমস্ত কথাবার্তা চলল। ওরা চলে যেতেই ধ্রুব আয়রার সামনে আসে আর বলে, শুনেছি প্রেম করলে অনেক মিথ্যে কথা বলতে হয়, তুমি দেখেছি ওস্তাদ আছো, তা তুমি কি এর আগেও কারোর সাথে প্রেম করেছিলে? ধ্রুবর কথায় আয়রা লজ্জা পায় আর বলল, কী সব বলছেন, এর আগে এরকম অভিজ্ঞতা নেই, এটা ফার্স্ট টাইম। কিন্তু তুমি যেভাবে কথাগুলো বলছিলে মনে তো হচ্ছিল না এটা তোমার ফার্স্ট টাইম নয়। এক্সপেরিমেন্ট তো দেখলাম ভালোই আছে। তবে আপনার চেয়ে কম। তাই বুঝি? তার কারণ আপনি আমার থেকে কত বড়, আপনার অভিজ্ঞতা আমার থেকে বেশি হওয়াই তো কথা, তাই তো স্যার? না গো আয়রা, এসব বিষয়ে আমার অভিজ্ঞতা একদমই কম, এসব নিয়ে ভাবার কোনো সময় নেই। কেন স্যার,
আপনি কি গরিবের ছেলে? কেন, গরিবের ছেলে হলে তুমি আমায় ভালোবাসতে না? না না স্যার, এসব কি বলছেন? এইসব বিষয় আমার সমস্যা নেই। মানুষটা আমাকে ভালোবাসলেই হবে, কারণ আমি দেখেছি আমার মায়ের প্রতি বাবার অবহেলা। তাই আমি চাই না আমার মানুষটা আমাকে কখনো অবহেলা করুক। আমি সহ্য করতে পারবো না। আয়রার কথা শুনে ধ্রুব বলল, তোমার বাবা বুঝি তোমার মাকে অবহেলা করতো? তবে এখন কিছু শুনতে চাইবেন না, পরে বলবো। ঠিক আছে, সমস্যা নেই। ইচ্ছে হলে বলবে, না হলে বলার দরকার নেই। আর হ্যাঁ, যেটা বলেছিলে আমি গরিবের ছেলে কি না, ঠিক গরিবের ছেলে নয়, তবে জীবনে ঝড় এসেছিল। সে ঝড়টাই আমার জীবনটা উল্টাপাল্টা হয়ে গেছে। এখনও স্বাভাবিক হতে পারছি না, তাই প্রেম ভালোবাসা শব্দটার সাথে এখন আমার পরিচয় হয়নি। মিথ্যে বলবো না আয়রা, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম মনে একটা সুপ্ত অনুভূতি এসেছিল, কিন্তু আমার কেরিয়ারের জন্য এটাকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম। তারপর তুমি যখন আমাকে প্রপোজ করলে, সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি, খুব ছটফট করছিলাম। বলেছিলাম এখন তো প্রিপারেশন নিচ্ছি, আজ বা কাল কিছু একটা হয়ে যাবে, তাই যে আসছে তাকে গ্রহণ করাই উচিত। তাই মনে হয় ঠিক করলাম, তোমার প্রস্তাব আমি গ্রহণ করব। তারপর তোমায় ফোন করলাম, কিন্তু দেখলাম ফোনে সুইচ অফ। খুব খারাপ লাগলো। আমি এনি টাইম চেষ্টা করতে লাগলাম। 3 দিন পর তোমার ফোন পেলাম, তারপর এই খারাপ খবর পেলাম। খুব কষ্ট হচ্ছিল, কারণ আমিও তো মাকে হারিয়েছি, তাই বুঝি। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে আমি তোমার কাছে ছুটে চলে যাই, কিন্তু কিছুই করার নাই। তাই নিজের আবেগ দমন করে নিলাম, আর তোমার আসার অপেক্ষায় ছিলাম যে তুমি ফিরে এলেই আমি তোমার কথাটা তোমায় বলবো। তাই আজকে আর তোমাকে না বলে পারলাম না, আমি তোমায় ভালোবাসি আয়রা। কথাটা বলার সাথে সাথেই আয়রা ধ্রুবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার, আমাকে কখনো ছেড়ে দেবেন না তো? তাহলে আমি নাম মরে বেঁচে থাকবো। কখনো ছেড়ে যাব না, শুধু তুমি মন দিয়ে পড়াশোনা করো। আজ না হলে কাল হয়তো আমি একটা চাকরি পেয়ে যাব, তখন খুব তাড়াতাড়ি তোমাকে আমি নিজের করে নেব। কথা দিচ্ছেন তো স্যার? ধ্রুব কখনো কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, আর যদি দেয় তা পালনে মরিয়া চেষ্টা করি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ওরা যখনই কথা বলছিল ঠিক তখনই রিফা স্যার কোচিংয়ে ঢোকে। দুজনকে ওইভাবে দেখে ইতস্তত হয়ে পড়েন। ধ্রুব আয়রাকে ছেড়ে দেয়। আয়রা ধ্রুবর থেকে ছাড়া পেয়ে কোচিং থেকে বেরিয়ে যায়। সিফাত ধ্রুবকে বলল,